5%। বাংলাদেশ ব্যাংকের এন্ডে 1%। এখন 68টা প্রোডাক্ট নেই, এখন কত? দ্যাট হ্যাজ বিন এনহান্সড টু 94 গ্রিন প্রোডাক্টস। 4 প্রোডাক্টস রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সামনে লাইন ধরার কথা। যদি আমার 10 কোটি টাকার প্রজেক্ট হয়, 7 কোটি টাকা আমি ব্যাংক দিব, আর 3 কোটি টাকা তার ইকুইটি থাকবে। উনি যদি একটা মহিলা হন, উইমেন এন্টারপ্রেনার হন, সেখানে বলা আছে যে 25 লাখ পর্যন্ত, আপ টু 25 লাখ কোনো কোল্যাটারাল লাগবে না। 50% হতে হবে আমার গ্রিন ফাইন্যান্স, একটা নিউলি এস্টাবলিশ সেল, এবং তার ওয়ার্কফোর্স হচ্ছে একজন, জাস্ট ওয়ান। কিভাবে হবে এইটাকে অ্যালাইন করাটা, দ্যাট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। একটা লো রিস্ক, একটা মিডিয়াম রিস্ক, একটা হাই রিস্ক, যেটাকে আমরা বলি সাস্টেনেবল ফাইন্যান্স। তাহলে ক্লাইমেট ফাইন্যান্স কোথায় গেল? বাট ইনফরমেশন গ্যাপটা হচ্ছে, আমি সবসময় বলে আসি, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। আরএমজি সেক্টরটা হচ্ছে ডমিনেট করছে 75%, ইউএস ডলার 200 মিলিয়ন এবং ইউরো 200 মিলিয়ন ফর এক্সপোর্টার্স। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পডকাস্ট সাস্টেনেবিলিটি এর ২য় এপিসোডে। আমরা আমাদের পডকাস্টে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা, গভর্নেন্সের বিভিন্ন বিষয় নিয়ে থট লিডার্স, পলিসি মেকার্স, রিসার্চার্স বা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে গল্প করে থাকি। আমরা জানার চেষ্টা করি আমাদের সাস্টেনেবিলিটির বর্তমান অবস্থা কী, চ্যালেঞ্জ কী এবং ভবিষ্যতে আমরা কীভাবে এই জায়গা থেকে আরও উন্নত জায়গায় যেতে পারবো। আমরা খুবই আনন্দিত যে আমাদের আজকের এই এপিসোডে আমরা পেয়েছি আমাদের সবার পরিচিত, সবার প্রিয় খন্দকার মোর্শেদুল্লাহ স্যারকে আমাদের সঙ্গে। মোর্শেদুল্লাহ স্যার বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসেবে উনি ওনার কর্মজীবন শেষ করেন এবং বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM-এ ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছেন। মোর্শেদুল্লাহ স্যারকে আমরা যারা খুব কাছ থেকে জানি বা চিনি, আমরা জানি যে বাংলাদেশে সাস্টেনেবল ফাইন্যান্স বা গ্রিন ফাইন্যান্সের শুরুটা হয়েছে ওনার হাত থেকে। আমরা এখন গ্রিন ফাইন্যান্সের বিভিন্ন স্কিম দেখি, বিভিন্ন প্রজেক্ট দেখি। এই সবকিছু একদম শুরু হয়েছিল আমাদের মিল্লাত স্যারকে। আমরা খুবই আনন্দিত মিল্লাত স্যারকে আমাদের পডকাস্টে সাথে পেয়ে। স্যার, আপনাকে স্বাগতম আমাদের পডকাস্টে এবং ধন্যবাদ আসার জন্য। ধন্যবাদ। সালাম আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমাকে আমি যে কথা বলতে সুযোগ পাচ্ছি এখানে, আই এম রিয়েলি বেস্ট ফিট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা খুবই লাকি আপনাকে পেয়ে। স্যার, আমরা আসলে আজকে সাস্টেনেবল ফাইন্যান্স, গ্রিন ফাইন্যান্সের বিভিন্ন দিক নিয়ে আপনার সঙ্গে কথা বলব। কিন্তু আমরা আসলে প্রথমেই জানতে চাচ্ছি যে আপনার জার্নিটা কিভাবে শুরু হলো? আপনি কিভাবে বাংলাদেশের মতো একটা দেশে সাস্টেনেবল ফাইন্যান্স বা গ্রিন ফাইন্যান্সের সঙ্গে জড়িয়ে গেলেন এবং ইনফ্যাক্ট আপনি আসলে আমাদেরকে পথ দেখালেন কিভাবে সাস্টেনেবল ফাইন্যান্সের দিকে? ওকে, ধন্যবাদ। আসলে সিন্স মাই জয়নিং ইন বাংলাদেশ ব্যাংক, আমি যখন বাংলাদেশ ব্যাংকে জয়েন করি 93 তে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো আমার, আই ওয়াজ লাকি এনাফ টু সার্ভ, মানে I had been an opportunity to serve in the core departments of Bangladesh Bank, like offsite supervision, Department of Offsite Supervision, then foreign exchange policy, banking regulation policy, and thereafter sustainable finance department. তো যখন আমি ব্যাংকিং রেগুলেশন পলিসি ডিপার্টমেন্টে ছিলাম, আমার কয়েক বছর হয়ে গেল, তখন 2009 সালে 2009 সালে আমি দেখলাম যে বিআরপিডিতে, ব্যাংকিং রেগুলেশন পলিসি ডিপার্টমেন্টে, ইন কানেক্টিভিটি উইথ দ্য এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট, দেখা যাচ্ছে বাংলাদেশে এই গ্রিন ফাইন্যান্সের 3টা প্রোডাক্ট, অর্থাৎ বায়োগ্যাস প্ল্যান্ট, সোলার প্ল্যান্ট, তারপরে হচ্ছে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এইটার উপরে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের একটা রিফাইন্যান্স স্কিম, যেটাকে বলে লো কস্ট ফান্ডিং। মানে ব্যাংকগুলো অত্যন্ত লো কস্টে ফাইন্যান্স করবে এন্টারপ্রেনারদেরকে এবং তার বিপরীতে বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্স ক্লেম করবে। তো সেই সময়টায় তারা 5%-এ রিফাইন্যান্স পেত বাংলাদেশ ব্যাংক থেকে, কিন্তু তার আগে তাদের হয়তো 7-8%-এ তারা ফাইন্যান্সটা করত। তো ওই সময়টায় আসলে, তারই একটু আগে দিয়ে আমি যদি বলি 2008 সালে মেইন জার্নিটা যেটা, সেটা আলটিমেটলি আমি যেভাবে মানে ইনভলভড হলাম 2008 সালের একটা অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে, ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন থেকে
জুন 2008 সেই সময় একটা স্ট্রিম লাইনিং CSR অ্যাক্টিভিটিস অফ ব্যাংকস অ্যান্ড ব্যাংকস। তো ওখানে হচ্ছে কি ব্যাংকগুলোকে বলা হচ্ছে আপনার একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। ব্যাংকগুলো করবে কি তার আউট অফ এক্সপেন্ডিচার বাজেট তারা হচ্ছে পরিবেশের জন্য, জলাবদ্ধতার জন্য, তারপরে দুর্যোগ মোকাবেলার জন্য, তারপরে হচ্ছে যেসব জায়গায় মানে ক্লাইমেট রেজিলিয়েন্সের কারণে যে জায়গাগুলো আছে খরা হতে পারে, তারপরে অতি আ তীব্র শীত হতে পারে, তীব্র গরম হতে পারে, উষ্ণতা হতে পারে। বিভিন্ন জায়গাতে এই তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় যেমন এডুকেশনে, হেলথ কেয়ারে করবে। একই সাথে এই যে জলবায়ু পরিবর্তনজনিত যে জায়গাগুলোতে যে অ্যাডভার্স এফেক্ট আছে, সেই জায়গাগুলোতেও ব্যাংকগুলো যেন তাদের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে টু কাভার আপ টু গিভ সাম কাভারেজ এবং সেই জিনিসগুলো পুনর্বাসনের জন্য বা মানুষকে বা কমিউনিটিকে হেল্প আউট করার জন্য। ওই জায়গাটায় যখন কাজটা হয়, তখন আমি কিছুটা ওই কাজের সাথে সম্পৃক্ত হই। সো জুন ২০০৮ তারপরে ২০০৯ সালে বললাম যে এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্টে কিছু প্রায়োরিটি গ্রিন প্রোডাক্ট লাইক 3 এটাকে লো কস্ট ফান্ডিং এর আওতায় রিফাইন্যান্স ক্লেম করার ব্যাপারটা ওখানে সম্পৃক্ত হলাম এবং তারপরে এই যেটা গ্রিন ব্যাংকিং পলিসি যে ফর ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস কিন্তু সেটা তখন এখন যেমন সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, তার আগে ছিল গ্রিন ব্যাংকিং অ্যান্ড CSR ডিপার্টমেন্ট। তার আগে সেল ছিল একটা গ্রিন ব্যাংকিং সেল। তার আগে ছিল বিআরপিটি ডিপার্টমেন্টের বিভিন্ন সেকশন আমি দেখতাম সেটা। তো ২০১০ সালে যে গ্রিন ব্যাংকিং সেল নামে একটা সেল করার চিন্তা করা হলো, একটা নিউলি এস্টাবলিশড সেল এবং তার ওয়ার্কফোর্স হচ্ছে ১ জন। জাস্ট 1 একজন সেটা আমি ছিলাম। আচ্ছা। এবং এই গ্রিন ব্যাংকিং সেলটা যে হবে তার যে কনস্টিটিউশন বা যেটা সেইটার ড্রাফট আমাকেই করতে হয়েছিল। পরে এটা কম্পিটেন্ট অথরিটি অ্যাপ্রুভ করে এবং তারপরে এই গ্রিন ব্যাংকিং সেলে থাকা অবস্থায় অ্যাজ ওয়ান অফ দি সেকশনস অফ বিআরপিডি তখন ২০১১ সালে এটা হচ্ছে ৩০শে জানুয়ারি 30th জানুয়ারিতে তখন বিআরপিডি সার্কুলার নাম্বার ১ মানে ব্যাংকিং রেগুলেশন পলিসি ডিপার্টমেন্ট সার্কেল নাম্বার 1 তারিখ আমার মনে আছে জানুয়ারি ৩০, ২০১১তে এনভায়রনমেন্টাল রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন্স এইটা আত্মপ্রকাশ করে এবং এইটা করার আগে দিয়ে ২০১০ সাল থেকে এটার উপরে আমি কাজ করেছি এবং সেখানে আমাদের যে আইএফসির কনসালটেশন ছিল তাদের সহযোগিতায় কাজটা করা হয়েছে। ওই কাজটার মধ্যে থেকে মানে আমি মনে করি যে আমার অনেক কিছু পড়াশোনা করতে হয়েছে এবং মানে ব্যাংকগুলো তো আসলে যেটা কি ব্যাংক ফাইন্যান্স করবে এনভায়রনমেন্টাল সোশ্যাল রিস্ক এগুলো অতটা ব্যাংক ওই ব্যাপারে প্যাশনেট বা আগ্রহী ছিল না। কিন্তু সেই সময়টায় যখন এনভায়রনমেন্টাল রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন্সটা হয় দ্যাট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ যে এইটা কিভাবে এই এনভায়রনমেন্টাল অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন্সটাকে কিভাবে ক্রেডিট রিস্কের সাথে অ্যালাইন করে ইন দ্য combined approach that it demands for the sustainability কিভাবে হবে এইটাকে অ্যালাইন করাটা দ্যাট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ এবং সেই ক্ষেত্রে ব্যাংকগুলোকে মোটিভেট করা মানে এটা একটা বিষয় ছিল যে তাদের মোটিভেশনে দে ওয়ার নট দ্যাট মাচ ইন্টারেস্টেড। তো তখন আমরা ঠিক একটু পরে দিয়েই ফেব্রুয়ারি ২৭, ২০১১তে পলিসি গাইডলাইন্স ফর গ্রিন ব্যাংকিং করলাম এবং সেখানে আমরা এই জিনিসটা বোঝালাম যে ইন মানে অন দ্যাট ডেজ সিনারিও বাংলাদেশ পার্সপেক্টিভ শুধু ক্রেডিট রিস্ক অ্যাপ্রেস করলেই হবে না। এর সঙ্গে সঙ্গে ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্টের সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টাল রিস্কটাও অ্যাসেস করতে হবে ইন দ্য ওভারঅল ক্রেডিট ম্যানেজমেন্ট। এই যে আমরা যে এখন যে ইএসডিডি চেকলিস্টের ইয়েটা দেখি বিভিন্ন ডিউ ডিলিজেন্স চেক করে যে ব্যাংকগুলো সেটা শুরু তাহলে ওখান থেকে? নো, তাহলে কবে থেকে? সেইটা তখনও শুরু হয়নি। আচ্ছা। তখন জাস্ট কিছু কিছু চেকস এবং সেটা মোর লেস কোয়ালিটেটিভ
চেকস ছিল ওকে। যে এইটা হলে এটা হলে ইয়েস নো বা এটা সেটা এরকম সেটা ছিল। এবং যখন আমরা এনভায়রনমেন্টাল রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন্সটা করলাম তখন আমরা 3টা গ্রেড করেছিলাম, একটা লো রিস্ক, একটা মিডিয়াম রিস্ক, একটা হাই রিস্ক। কিন্তু তার জন্য আমাদের কিছু কভিনেন্স ছিল, কিন্তু সেই কভিনেন্সগুলো মোরাললেস বেসড অন দ্য কোয়ালিটেটিভ জাজমেন্ট সেইটা ছিল। তো তারপরে যখন দেখলাম যে আস্তে আস্তে ব্যাংকগুলোকে কিভাবে করা যায়, তখন আমরা বলেছিলাম যে আপনার ব্যাংকগুলোকে বলা হয়েছিল যে আপনাদের এই যে এনভায়রনমেন্টাল রিস্কটা যেটা আছে এখানে যে আমাদের গ্রিন, আপনারা যে গ্রিন ফাইন্যান্সে কন্ট্রিবিউট করছেন, গ্রিন প্রোডাক্ট প্রজেক্টস ইনিশিয়েটিভসে যদি আপনারা ফাইন্যান্স করেন তাহলে প্রোডাক্ট বেসড ফর্মুলেশনে আপনাদেরকে বলা হবে আপনারা গ্রিন ফাইন্যান্সে কন্ট্রিবিউট করছেন। সেই ক্ষেত্রে তাদেরকে সেই সময় একটা এনকারেজ করার জন্য বলা হয়েছিল সেই 20 কোটি টাকার একটা প্রজেক্ট। তো 20 কোটি টাকার প্রজেক্টের মধ্যে বায়োলজিক্যাল ইটিপির জন্য 4 কোটি টাকা, আর রেস্ট 16 কোটি টাকা হচ্ছে প্রজেক্টের যেটা থাকবে। সেখানে আমরা বলবো যে এটা ইনডিরেক্ট গ্রিন ফাইন্যান্স, আর যে প্রোডাক্টটার জন্য ফাইন্যান্স করা হলো বায়োলজিক্যাল ইটিপি সেটা 4 কোটি গ্রিন ফাইন্যান্স। তো আমরা তখন ব্যাংকগুলোকে এনকারেজ করার জন্য বললাম যে আপনাদেরকে বাংলাদেশ ব্যাংক 20 কোটি টাকারই গ্রিন ফাইন্যান্সের রিকগনিশন দিবে এটা। তো ব্যাংকগুলো একটু এনকারেজ ফিল করলো। এরকম করতে করতে দেখা গেলো ব্যাংকগুলো আস্তে আস্তে মোটিভেটেড হলো এবং তারা আস্তে আস্তে বায়োলজিক্যাল ইটিপি, তারপরে সোলার প্ল্যান, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান এগুলোতে ফাইন্যান্স করতে থাকলো এবং বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্স ক্লেম করতে করতে আলটিমেটলি এখানে কন্ট্রিবিউশন শুরু হয়ে গেল। কিছুদিন পরে দেখলাম যে ব্যাংকগুলো যখন একটু মোটিভেটেড হয়ে গেছে, আস্তে করে এই যে ইনডিরেক্ট গ্রিন ফাইন্যান্সের যে রিকগনিশনটা এটা সরিয়ে ফেললাম এবং ব্যাংকগুলোকে এইভাবে কাস্টম করে দিলাম যে আপনারা এই ডিরেক্ট গ্রিন ফাইন্যান্স যেটা সেটাই আসলে গ্রিন ফাইন্যান্স, তার মানে ইনডিরেক্ট গ্রিন ফাইন্যান্স বলে কিছু থাকছে না। তারপর এস্টাবলিশ হয়ে গেল যে ফর গ্রিন প্রোডাক্টস প্রজেক্টস ইনিশিয়েটিভস সেই জিনিসগুলোতে ফাইন্যান্স করলে যদি সেই ফাইন্যান্সটা টার্ম লোন ইন নেচার হয়, মেয়াদি ঋণ হয়, তাহলে পারে সেটা এই লো কস্ট ফান্ডিংয়ের আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্স ক্লেম করার সুযোগ পাবে। এইভাবে যে 2009 থেকে শুরু হলো, তারপরে আস্তে আস্তে এই 2010 সালে, এই 11 সালে, 12 সালে 6টা, 12টা, পরে আস্তে আস্তে 26টা, 44টা, 50টা, 51, 52, 55, 60, 60টা, 68টা গ্রিন প্রজেক্টস ইনিশিয়েটিভস বিলং টু 9 গ্রিন ক্যাটাগরিজ। তখন কি স্যার আপনার সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে? তখন সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের আগে ওইটা হয়ে গেল গ্রিন ব্যাংকিং সেলের পরে হয়ে গেল গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর ডিপার্টমেন্ট। কিন্তু এই টার্মস অফ রেফারেন্সগুলো এগুলো চলতে থাকলো, ঠিক আছে। তারপরে আসলে 2016 সালে এই যে সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেটা তো হয়ে গেল। তখন আমরা 2020 সাল পর্যন্ত যে দেখা গেল যে 68 গ্রিন প্রোডাক্টস প্রজেক্টস ইনিশিয়েটিভস বিলং টু 9 গ্রিন ক্যাটাগরিজ, এইটা ছিল 2020 সালে। পরবর্তীতে এটা 2023 সালে যে 94 গ্রিন প্রোডাক্টস প্রজেক্টস ইনিশিয়েটিভস বিলং টু 14 গ্রিন ক্যাটাগরিজ। কিন্তু উইদিন দ্যাট 90 গ্রিন প্রোডাক্টস প্রজেক্টস ইনিশিয়েটিভস তার মধ্যে 70টা প্রোডাক্ট হচ্ছে লো কস্ট ফান্ডিংয়ের জন্য এলিজিবল হলো। মানে ওখানে ফাইন্যান্স করলে বাংলাদেশ ব্যাংক থেকে ওই 70টা প্রোডাক্টে বিলং টু 12 গ্রিন ক্যাটাগরিজ রিফাইন্যান্স ক্লেম করতে পারবে। এই জিনিসটা যখন হলো তখন এটা হলো 2023 সালে। আর আমি যতদিন পর্যন্ত ছিলাম 2022 সাল পর্যন্ত এর মধ্যে আরও কিছু ইনিশিয়েটিভসগুলো নেওয়া হয়েছিল, যেমন গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড। সেই সময় ফরেন এক্সচেঞ্জের ওই টার্মালটা ছিল না, সেই সময় $200 মিলিয়ন এবং ইউরো 200 মিলিয়ন সেটা ওপেন আপ করা হয়। কিন্তু সেখানে সেগুলো হচ্ছে ফর এক্সপোর্টার্স ইন দ্য এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ, এবং সেটা দেওয়া হতো টু ইম্পোর্ট গ্রিন ক্যাপিটাল মেশিনারিজ তার জন্য। এবং সেই সময় আমরা লক্ষ্য করেছিলাম টেক্সটাইল সেক্টরই আছে লায়ন শেয়ারটা ওইখানে। বাট এখন
যেহেতু ফরেন এক্সচেঞ্জের একটু টার্মাল সিচুয়েশন, এক্সচেঞ্জ রেটের একটু ভেরি প্রেশাস, তো এখন এটা স্থগিত আছে যে $200 মিলিয়ন, $200 মিলিয়ন, বাট এটাই স্থগিত রেখে একটা সুযোগ করে দেওয়া হয়েছে ৳৫,০০০ কোটি গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড টু ইম্পোর্ট গ্রিন মেশিনারিজ ফর দ্য এক্সপোর্টার্স অফ অল দ্য এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ। তো এখানে একটা ওই সময় আমরা দেখেছিলাম টেক্সটাইলে শেয়ারটা বেশি, 99% শেয়ার। এখন অন্তত ৫-৬টা প্রোডাক্টে এই শেয়ারটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও আরএমজি সেক্টরটা হচ্ছে ডমিনেট করছে 75%, বাট দ্য রেস্ট 25% শেয়ার হচ্ছে হেলথ হাইজিন, সিরামিক ইন্ডাস্ট্রি, তারপরে আরও কিছু ইন্ডাস্ট্রিতে। অবশ্যই বাংলাদেশে তো ম্যাক্সিমাম বিজনেসই যেহেতু 80% অফ আওয়ার এক্সপোর্ট ইজ অ্যাপারেল, হ্যাঁ, তো ওখানে শেয়ারটা বেশি। কিন্তু আসার কথা হচ্ছে অন্যান্য সেক্টরেও ইয়েতে ফার্মাসিউটিক্যালস হোক বা মানে ওই গ্রিন মেশিনারিজের জন্য, তারপরে হচ্ছে হেলথ হাইজিন, হ্যাঁ, মেডিকেল ইকুইপমেন্টস সেটার জন্য, তো এরকমভাবে সিরামিক ইন্ডাস্ট্রি, এগুলোর জন্য এটা একটা আসার কথা। যদি ধরা যাক কেউ একদম প্রথমবারের মতো গ্রিন ফাইন্যান্স, সাস্টেইনেবল ফাইন্যান্স শব্দটা শুনতেছে। গ্রিন ফাইন্যান্স, সাস্টেইনেবল ফাইন্যান্স এগুলো কি? কোন ক্যাটেগরি থেকে গ্রিন ফাইন্যান্স বা সাস্টেইনেবল ফাইন্যান্স বলা যেতে পারে? এদের মধ্যে মিল কি এবং অমিল কি? মানে আচ্ছা, মিল কি অমিল কি? প্রথমেই যে জিনিসটা, আসলে গ্রিন ফাইন্যান্সের যে কনক্রিট ডেফিনেশনটা, এইটার একটু জটিলতা আছে, কিন্তু বাংলাদেশ সিনারিওতে আমরা এটাকে ইজ আপ করেছি। কারণ আমাদেরকে তো একটা জায়গায় কন্ট্রিবিউশনটা দেখাতে হবে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে রেখে, তো সাথে নিয়ে আমরা বলেছি প্রোডাক্ট বেসড গ্রিন ফাইন্যান্সিং। অর্থাৎ গ্রিন ফাইন্যান্সে যদি ফাইন্যান্স করা হয়, সেটা যদি মেয়াদি ঋণ হয়, তাহলে পারে গ্রিন প্রোডাক্টে যদি ফাইন্যান্স করা হয়, গ্রিন প্রোডাক্ট প্রজেক্টস ইনিশিয়েটিভসে যদি ফাইন্যান্স করা হয়, দ্যাট উড বি ট্রিটেড অ্যাজ গ্রিন ফাইন্যান্স ইফ দ্য নেচার অফ লোন ইজ এ টার্ম লোন, সেটা যদি মেয়াদি ঋণ হয়। এটা একেবারে বাংলাদেশের রেগুলেশন, বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন, এটার বাইরে যাওয়ার কোনো উপায় নেই। এটা গেল একটা। তাহলে গ্রিন ফাইন্যান্সেরটা পেলাম। এখন প্রশ্ন আসছে যে গ্রিন ফাইন্যান্স দিয়ে শুরু হয়েছিল, কিন্তু গ্রিন ফাইন্যান্সে অনেক কিছু জায়গায় তার যে কন্ট্রিবিউশনটা, সেইটাকে আরও যদি আমরা ব্যাপকভাবে করতে চাই, তাহলে পারে আমাদেরকে আরেকটা ব্রডহেড এরিনাতে যেতে হচ্ছে, যেটাকে আমরা বলি সাস্টেনেবল ফাইন্যান্স। সাস্টেইনেবল ফাইন্যান্স মানে টেকসই অর্থায়ন। সাস্টেনেবল ফাইন্যান্স হচ্ছে, আমরা যদি সাস্টেনেবল ফাইন্যান্সকে ভাঙি, ইকুয়েশন করি সরল অঙ্কের মতো, সাস্টেনেবল ফাইন্যান্স ইকুয়ালস গ্রিন ফাইন্যান্স প্লাস সাস্টেনেবল লিঙ্কড ফাইন্যান্স প্লাস সোশ্যালি রেসপন্সিবল ফাইন্যান্সিং। আর এই সাস্টেনেবল লিঙ্কড ফাইন্যান্সের মধ্যে আরেকটা কম্পোনেন্ট আছে, আদার ফাইন্যান্স লিঙ্ক টু সাস্টেনেবিলিটি। তো এই জায়গাগুলোতে আমরা একসাথে করে আমরা বলি সাস্টেনেবল ফাইন্যান্স। তাহলে ক্লাইমেট ফাইন্যান্স কোথায় গেল? সাস্টেনেবল ফাইন্যান্সের মধ্যে যে গ্রিন ফাইন্যান্স আছে, গ্রিন ফাইন্যান্সের একটা কম্পোনেন্ট হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স। বুঝা গেছে? ক্লাইমেট ফাইন্যান্স। তো এখন যে স্যার এই আলোচনা একটা জায়গায় আমরা হয়তো একটা মিস করছি। একটা কোম্পানি বা একজন উদ্যোক্তা সে সাস্টেইনেবল ফাইন্যান্স বা গ্রিন ফাইন্যান্সের প্রতি কেন আগ্রহী হবে? ওই যে ইন্টারেস্ট রেটের যে পার্থক্যটা সেটা সম্ভবত স্যার অনেকে হয়তো জানে না যে there is a huge gap between the corporate interest rate এবং সাস্টেইনেবল ফাইন্যান্স বা গ্রিন ফাইন্যান্স ইন্টারেস্ট রেট। আমি একটা ব্যাপার সবসময় বলতে চাই যে আমরা অনেক সময় অ্যাক্সেস টু ফাইন্যান্স নিয়ে খুবই একটা জটিলতার মধ্যে থাকি, মনে করি যে এটা একটা বিশাল চ্যালেঞ্জ। ইট ইজ দ্য চ্যালেঞ্জ, বাট ইনফরমেশন গ্যাপটা হচ্ছে, আমি সবসময় বলে আসি, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এই যে ইনফরমেশন গ্যাপটা, অ্যাওয়ারনেসটা, এইটা যদি আমাদের না থাকে, কারণ আমি জানিই না যে আমি যদি গ্রিন প্রোডাক্টে ফাইন্যান্স করি বা আমি যদি অ্যাভেল করি, তাহলে আমার কী জানি সুবিধাটা আছে, এই যে আমি জানিই না। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, সাপোজ আমি একটা হোম লোন নিব বা আমি একটা গ্রিন বিল্ডিংয়ের জন্য লোন নিব, কিন্তু আমি যদি মনে করি যে আমার ট্রেডিশনাল গ্রিন বিল্ডিংয়ে আমার কস্ট কম আর গ্রিন বিল্ডিংয়ে কস্ট আমার বেশি, দ্যাট ইজ এ রং কনসেপ্ট। এটা অঙ্ক করে, কম্পিউট করে, কম্পোনেন্ট ওয়াইজ করে দেখানো যাবে যে ইনিশিয়ালি হয়তো মনে হতে পারে গ্রিন বিল্ডিংয়ে খরচটা বেশি, কিন্তু অ্যাপ্রোচটা হচ্ছে লঙ্গার টার্ম ভিশনারি অ্যাপ্রোচ। তো সেই ক্ষেত্রে দেখা যায়, খুবই আশার কথা
যে ROI যেটা রিটার্ন ইনভেস্টমেন্ট সেটা 2 বছর পরে কিন্তু উঠে আসছে এই গ্রিন বিল্ডিংয়ের ক্ষেত্রে। তার চাইতেও বড় কথা যে আফটার 5 ইয়ার্স প্রত্যেকটা কম্পোনেন্টে কমফোর্ট জোনে যারা কিনা গ্রিন বিল্ডিংয়ের জন্য লোন নিচ্ছে তাদের জন্য। অর্থাৎ এই যে বেনিফিশিয়ারিরা এইভাবে যে মানে হেল্পড আউট হবে সেটা কিন্তু না জানলে কিন্তু এটা হবে না। এক্সাক্টলি। তাহলে এই যে ধোঁয়াশাটা যেটা যে আমার গ্রিন বিল্ডিংয়ে খরচ বেশি, আমার গ্রিন বিল্ডিংয়ের জন্য হোম লোনের জন্য খরচ বেশি, দিস আর কমপ্লিটলি রং কনসেপ্ট। এই জিনিসটার জন্য আমি মনে করি কি কিন্তু যদি স্যার যেমন আপনি যদি এখন একটা ট্র্যাডিশনাল হোম লোন নিতে চান, বর্তমান রাইট, ইয়ে রাইট। বা যেকোনো একটা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট নিতে চান, আপনাকে এখনকার রেট হচ্ছে অ্যারাউন্ড 13-14% আপনার ইন্টারেস্ট রেট পড়বে। হোয়ারেজ আপনি যদি একটা গ্রিন বিল্ডিং করেন, গ্রিন ফাইন্যান্সের আন্ডারে, জিটিএফ বা টিটিএফ এর আন্ডারে, সেখানে আপনার ইন্টারেস্ট রেট পড়ছে কত পার্সেন্ট? 5%। ব্যাংকের এন্ডে 5% না বাংলাদেশ ব্যাংকের এন্ডে 5%? বাংলাদেশ ব্যাংকের এন্ডে 1%। মানে আ আমি যদি একটা ব্যাংক হই, হুম। আমি যদি একজন entrepreneur-কে ফাইন্যান্স করি, the rate would be 5% instead of 14-15%. তার মানে এটা আমি আসলে আমি আরেকটু যদি ক্লিয়ার করি, এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে সার্কুলার রয়েছে, সেই সার্কুলার অনুসারে যে ৬৮ টা প্রোডাক্ট রয়েছে। এখন ৬৮ টা প্রোডাক্ট নেই। এখন কত? That has been enhanced to 94 green products. 94 প্রোডাক্টস রয়েছে। 94 প্রোডাক্টস এর BY to 14 green categories. 94 প্রোডাক্টস এর মধ্যে সে ফর এক্সাম্পল আপনার ইটিপি থাকতে পারে, আপনার ফায়ার ফাইটিং ক্যাপাসিটি থাকতে পারে, ইনস্টলমেন্ট থাকতে পারে, আপনার গ্রিন বিল্ডিং থাকতে পারে, আপনার এনার্জি এফিশিয়েন্ট ইকুইপমেন্ট থাকতে পারে। সো আপনারা যদি এই ক্যাটেগরি 90 ধরনের প্রোডাক্টের ক্যাটেগরিতে আপনারা যদি ফাইন্যান্স নিতে চান, আপনারা যদি মনে এবং এগুলো যদি এই 90 ক্যাটেগরির যে রিকোয়ারমেন্ট সেগুলোকে ফিল আপ করে, তাহলে আপনি নরমাল কর্পোরেট লোন যেটা 14%, 13-14% হওয়ার কথা, সেই লোনটা আপনি মাত্র 5% 5% এ। আরেকটু বলি সহজ করে দেই। আমরা 94 গ্রিন প্রোডাক্টস প্রজেক্টস ইনিশিয়েটিভস এর কথা বলছি। কিন্তু আমরা যদি আরেকটু সহজ করে বলি যে 14 গ্রিন ক্যাটেগরিজ। তাহলে 14 গ্রিন ক্যাটেগরিজ এর মধ্যে যে আলাপটা করছিলাম সেখানে গ্রিন এস্টাবলিশমেন্ট এর একটা ক্যাটেগরি আছে। Yeah. ওই গ্রিন এস্টাবলিশমেন্ট ক্যাটেগরির আওতায় আমরা যদি একটু কনফাইনমেন্ট করে ওখানে কনসেনট্রেট করি, এই গ্রিন এস্টাবলিশমেন্ট এর আওতায় আমার গ্রিন বিল্ডিং আছে, গ্রিন ইন্ডাস্ট্রি আছে, গ্রিন অ্যাপ্লায়েন্সেস আছে। এক্সাক্ট। ঠিক আছে? গ্রিন অ্যাপ্লায়েন্সেস আছে এবং এ তাহলে পারে এবং হচ্ছে আমার মানে মোট ৪ টা ক্যাটেগরি আছে এই গ্রিন এস্টাবলিশমেন্টের আওতায়। সব 5%। সো এবারে ন্যাক্সিমাম তাও ম্যাক্সিমাম 5%। তাহলে তো বাংলাদেশ ব্যাংকের সামনে লাইন ধরার কথা যে কারণ সবাই যে ১০০ কোটি, ৫০ কোটি, ৬০ কোটি করে টাকা করে লোন নিচ্ছে, এখানে যদি সে 9% এর মতো ইন্টারেস্ট সেভ করতে পারে সেটা তো হিউজ অ্যামাউন্ট অফ মানি। হিউজ অ্যামাউন্ট। কেন নেয় না? ইনফরমেশন গ্যাপ। ১ নম্বর কারণ হচ্ছে ইনফরমেশন গ্যাপ। আরেকটা কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি আমি বলি যে আমার এই 94 এর মধ্যে আসলে কতগুলো অ্যাক্টিভ আছে। 94 গ্রিন প্রোডাক্টস এর মধ্যে দেখা যাবে ২২ টা থেকে ২৩ টা প্রোডাক্ট হচ্ছে ডিমান্ড আছে। ডিমান্ড আছে। এই ২২-২৩ টার মধ্যে যে কারণে বলা হচ্ছে এই যে গ্রিন ইন্ডাস্ট্রি, গ্রিন বিল্ডিং সেটার শেয়ার সবচেয়ে বেশি। মানে এই কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি মানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ এ গ্রিন এস্টাবলিশমেন্ট কিন্তু এগিয়ে আছে। সো এখন যদি কেউ নতুন একটা ফ্যাক্টরি করছে, হুম। সে যদি দেখে যে তার যে ইকুইপমেন্ট সে আনতে যাচ্ছে সেগুলো এফিশিয়েন্ট ইকুইপমেন্ট, সে যে বিল্ডিংটা করতে যাচ্ছে সেটা যদি LEED সার্টিফাইড বা গ্রিন সার্টিফাইড ফ্যাক্টরি হয় বা বিল্ডিং হয়, they can actually tell their bank যে ভাই আমার একটা এফিশিয়েন্ট প্রোডাক্ট, আমার একটা এফিশিয়েন্ট ইকুইপমেন্ট, আমার একটা এফিশিয়েন্ট বিল্ডিং, তুমি আমাকে বাংলাদেশ ব্যাংকে 5% লোন এনে দাও। এখানে কথা আছে যে যদি আমি গ্রিন বিল্ডিং করি তাহলে তো আমার 5% আছে। আমি যদি গ্রিন ইন্ডাস্ট্রি করি আমার 5% আছে। কিন্তু এর সঙ্গে অ্যাডিশনাল আরেকটা যেটা আছে যে আমি গ্রিন ইন্ডাস্ট্রির মধ্যে আমি 5% এ সবকিছু করলাম। কিন্তু আমার কিছু মেশিনারিজ রয়ে গেল যেটা আমার আনতে আরো হবে। তাহলে আমি কিন্তু আরেকটা আমার আছে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড। এই যে এখন আমি ফরেন এক্সচেঞ্জ এর যে আ US ডলার 200 মিলিয়ন বা 200 ইউরো সেখানে আমি স্থগিত আছে। কিন্তু স্টিল দি ওয়াইড ওপেন আছে একটা ডোর সেটা হচ্ছে ৫,০০০ কোটি টাকার রিফাইন্যান্স স্কিম এবং সেটা টাকায় এবং এইটার যে ইয়েটা যেটা কি বলা যায় আ পার্সেন্টেজ শেয়ারটা সেটা 41%। রিয়েলি? হ্যাঁ,
41%। তাহলে নিশ্চয়ই ডিমান্ড আছে বলেই তো এটা হচ্ছে। এটা একটা ভালো দিক। আর আরেকটা দিক হচ্ছে যদি অ্যাওয়ারনেসটা যদি একটু বাড়ানো যায়, ন্যাচারালি বোঝানো যায়। অনেকে আবার একটু বোঝে। কিন্তু বলি না আমরা যে লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। বুঝলে ভালো করে বুঝতে হবে। যদি বোঝা যায় জিনিসটা তাহলে কিন্তু there will be a huge jump into that. স্যার, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যেহেতু এটা নিয়ে কাজ করছেন অনেকদিন ধরে, আ ধরা যাক অনেকের কাছ থেকে আমরা শুনি যে গ্রিন ফাইন্যান্স ভালো, বাট গ্রিন ফাইন্যান্স নিতে অনেক রকমের ডকুমেন্টেশন এ ভেজাল আছে। আসলে কি আছে? একটা জিনিস কি যে আমি কোথায় 14% আর কোথায় 5%? আমি জিনিসটাকে সহজ করে দিই। আচ্ছা আমি একজন entrepreneur আছি। তো আমার 14% এর জায়গায় আমি 5% এ পাচ্ছি। তাহলে আমার 9% এর যে বেনিফিটটা আমি পাচ্ছি, সেটা যদি আমার ৫০ কোটি টাকার জন্য হয় বা ১০০ কোটি টাকার জন্য হয়, তাহলে হিসাব করলে এটার ইমপ্যাক্টটা কি? হিউজ। কিন্তু ডকুমেন্টেশন এর জন্য যে ব্যাপারটা সেটা আমার কি হতে পারে? আমার জন্য সেটা টাফ হতে পারে কেন? যে আমার কিছু ইনফরমেশন গ্যাপে আমার কিছু নলেজ গ্যাপ থাকতে পারে। টেকনিক্যালি আমি অতটা সাউন্ড না থাকতে পারি। কিন্তু এই ডকুমেন্টেশন করার জন্য লাইন ধরে সাপোর্টিং সাপোর্টিং এজেন্টস এবং সার্ভিস প্রোভাইডাররা লাইন ধরে রয়ে গেছে। এবং এই বাজার খুবই সহজলভ্য একটা বাজার। তাহলে আমি যদি একজন entrepreneur হই, তাহলে আমার এখানে 9% আছে। 9% এর যে আমি বেনিফিটটা পাচ্ছি, আমি যদি কস্ট বেনিফিট এনালাইসিস করি, আমি কি 0.5 বা 0.75% আমি কি যে আমাকে এই হেল্প আউটটা করছে, তার জন্য যদি আমি অ্যালাউ করি 0.5% বা 0.25%, হোয়াটস আর্নিং দ্যাট? কোনো হাং আমার তাহলে পরে কেন আমি এটার মধ্যে যাচ্ছি না? দ্যাট ইস দ্য বিগ কোয়েশ্চেন। ব্যাংকগুলোর ক্ষেত্রে ধরা যাক আমরা entrepreneur তো আর ডিরেক্টলি বাংলাদেশ ব্যাংক থেকে লোনটা পাবে না। সে যে ব্যাংকের থ্রুতে কাজ করছে ওই ব্যাংকের থ্রুতে রিফাইন্যান্স পেতে হবে। আ সেক্ষেত্রে ব্যাংকের এন্ডে কি কোনো ধরনের আ মানে ওদের ধরা যাক আমি আমার ব্যাংকে বললাম যে আমার গ্রিন ফাইন্যান্স লাগবে বা সাস্টেইন ফাইন্যান্স লাগবে এই প্রোডাক্টের জন্য আমি কমপ্লাই করি। ব্যাংক বলল যে না আপনি কমপ্লাই করেন না বা ব্যাংক দিতে কোনো কারণে গড়িমসি করল, কোনো কারণে ফেললাম। সেক্ষেত্রে এন্টারপ্রেনার কি করতে পারে আল্টিমেটলি? আচ্ছা, দিতে বাধ্য কিনা? দিতে বাধ্য কিনা? এটার একটা বলি যেমন ব্যাংক যদি না দেয়, ফাইন্যান্স না করে, তাহলে বাংলাদেশ ব্যাংক এখনো কোনো পিউনিটিভ অ্যাকশন এ যাচ্ছে না। কিন্তু একটা ভালো দিক আছে। সেটা কি? যে ২০২০ সালে ডিসেম্বর মাসে এটা আমি এটার উপরে খুব কাজ করেছিলাম। একটা ইনোভেশন বলা যায়। সেটা হচ্ছে মানে আমি এখানে ব্যা এককভাবে কাজটা করার চেষ্টা করেছি। যেটা হচ্ছে সাস্টেইনেবিলিটি রেটিং মেথোডোলজি একটা করেছিলাম। যেটা এখন অনেক ব্যাপক হয়েছে। ওইটার সময় সেটা বেসিক ছিল। ওই জিনিসটায় দেখা গেল যে কোয়ালিটেটিভ এবং কোয়ালিটিভ জাজমেন্টে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেমন গ্রিন ফাইন্যান্স একটা কম্পোনেন্ট, সাস্টেইনেবল ফাইন্যান্স একটা কম্পোনেন্ট, সোশ্যালি রেসপন্সিবল ফাইন্যান্সিং বা কোর ব্যাংকিং ইস্যুস একটা কম্পোনেন্ট, ব্যাংকিং সার্ভিস কাভারেজ একটা কম্পোনেন্ট, রিফাইন্যান্সে কিভাবে নিয়ে এটাকে ইউটিলাইজ করছে যাতে বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সের যে ফান্ডটা আছে লো কস্ট ফান্ডিংটা সেটা বেশিভাবে ইউটিলাইজড হয়, অ্যাক্টিভেটেড হয় ইন দ্য ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সেই সবের উপর আমার স্কোর আছে, নাম্বারিং আছে। তাহলে এইটা করলে বোথ ইন কোয়ালিটি এবং কোয়ান্টিটিভ জাজমেন্টে দেখা যায় যে ব্যাংকগুলো সাস্টেইনেবিলিটি রেটিং এ কেমন করছে। তার মানেটা কি? যে সাস্টেইনেবিলিটি রেটিং এ যদি টপ 10 বা টপ 15 এর মধ্যে থাকা যায়, তাহলে পারে এটার যে ক্রেডিবিলিটি একটা ব্যাংকের জন্য এটা তো হিউজ। তা যে সময়ে 2020 তে সাস্টেইনেবিলিটি রেটিং মেথোডোলজিটা হলো এবং ফার্স্ট 2020 তে আমরা ২০২০ সালের কর্মকাণ্ডের উপরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যখন বলা হলো যে টপ 10 ব্যাংকস ইন সাস্টেইনেবিলিটি রেটিং, টপ 5 ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, তখন তো রীতিমতো একটা হইচই পড়ে গেছে ব্যাংকগুলোর মধ্যে একটা মানে কি বলা যায় আগ্রহ উদ্দীপনা এবং সেখানে তারা বারবার আমি আগের একটা ইন্টারভিউতে বলেছিলাম অসংখ্য ফোন আসছে যে স্যার আমরা কেন সাস্টেইনেবিলিটি রেটিং এ নাই? তখন আমি বলেছিলাম ওয়াই ডোন্ট ইউ ফলো দ্য মেথোডোলজি? আপনি যদি ফলো করেন তাহলে আপনি আসবেন। তো তখন থেকে দেখা গেল যে এই যে একটা ব্যাংক যে গড়িমসি করবে বা এটা করবে তাহলে আমি সেটা তো মানে কোনো এটার কোনো মানে আমি বলব যে এটার কোনো কারণ থাকবে না। কারণ তাহলে সেখানে আটকায়া যাবে। তো সাস্টেইনেবিলিটি রেটিং মেথোডোলজিতে সে যদি না থাকে বা সে তার স্কোর যদি খারাপ থাকে ন্যাচারালি তার যে ডেভেলপমেন্ট পার্টনার্স
তার যে ডেপোজিটার্স, তার যে শেয়ার হোল্ডার্স, তার যে রেগুলেটরি সুপারভাইজারি অথরিটি, সব জায়গাতে তার একটা স্কুইজড অবস্থা, মানে একটা হেল্পলেস অবস্থা। তাহলে তার চেইন ইফেক্টে সে তো তার টিজনেস গুটায় ফেলতে হবে তার। তো সেই জন্য ওই জায়গাটায় যদি কেউ গড়িমসি করে, হয়তো প্রাথমিকভাবে সেটা হতে পারত, কিন্তু এখন এই জিনিসগুলো কিন্তু those days are gone. কিন্তু ব্যাংক কি দিতে বাধ্য? ব্যাংক আমি যদি চাই ব্যাংকের কাছে তাহলে ব্যাংক কি দিতে বাধ্য? দিতে বাধ্য এই কারণে, কারণ ব্যাংকের একটা ডেডিকেটেড টার্গেট তাকে অ্যাটেন্ড করতেই হবে। সো সে যদি বাধ্য না থাকে, মানে না দেয়, তাহলে তো তার কন্ট্রিবিউশন হবে না। কারণ আগে যেটা ছিল, একটা ব্যাংক যদি ফাইন্যান্স করে, সেই গ্রিন ফাইন্যান্সটা আমি আগেই বলেছি, সেটা টার্ম লোন বেসড হতে হবে। তাহলে আউটস্ট্যান্ডিং সেটা ছিল ডিসবার্সমেন্ট ওরিয়েন্টেড, যে ৳১০০ যদি কোনো ব্যাংক ফাইন্যান্স করে, তাহলে তার ফান্ডেড লোনের ডিসবার্সড অ্যামাউন্ট হতে হবে 5% অফ দ্য টোটাল টার্ম লোন ডিসবার্সড। তাহলে সেটা গ্রিন ফাইন্যান্স 5%, সেটা টার্ম লোন। আর যদি সাস্টেনেবল ফাইন্যান্স হয়, তাহলে সেটা 20% অফ দি ডিসবার্স ফান্ড। এখন আরো টাফ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন কি করেছে? নো ডিসবার্সমেন্ট, দ্য ডিনোমিনেটর ফ্যাক্টর উইল বি দ্য আউটস্ট্যান্ডিং। তাহলে ডিসবার্সমেন্টের অ্যাটেনমেন্ট হুম। আর আউটস্ট্যান্ডিং ইজ এ বিগার ভ্যালু। তো এই বিগার ভ্যালু কাটাকাটি করলে অ্যাটেনমেন্ট টার্গেটটা যেটা হবে, সেটা তো টাফার হয়ে যাবে, টাফ হবে। কিন্তু এখন সাস্টেনেবল ফাইন্যান্সের কন্ট্রিবিউশনটা কিন্তু 20% অফ দি অ্যামাউন্ট ডিসবার্স না, এখন 20% অফ দি 40% অফ দ্য টোটাল আউটস্ট্যান্ডিং। ওকে। 20% থেকে 40% অফ দি টোটাল আউটস্ট্যান্ডিং। এবং আমরা এটাও দেখি যে সে ফর এক্সাম্পল ব্যাংকগুলোর মধ্যে এখন একটা কাইন্ড অফ ঠান্ডা প্রতিযোগিতা চলে যে সাস্টেইনেবল ফাইন্যান্স রেটিং এ আসার জন্য আসার জন্য এবং Exactly. নামটা আসার জন্য তারাও দেখা যায় যে আগে যে ব্যাংক ট্রেডিশনাল ব্যাংকগুলো আমরা যেগুলোকে বলি যে যারা সাধারণত গ্রিন ফাইন্যান্সের ব্যাপারে সাস্টেইনেবল ফাইন্যান্সের ব্যাপারে খুব বেশি হয়তো আগ্রহ দেখাতো না। তারা একেবারে মোটামুটি প্ল্যান করে নেমেছে, টার্গেট নিয়ে নেমেছে যে বা তাদের ডেডিকেটেড যে টিম রয়েছে তাদের উপর প্রেশার দেওয়া হচ্ছে যে না সাস্টেইনেবল ফাইন্যান্স বাড়াও, গ্রিন ফাইন্যান্স বাড়াও বিকজ অফ দিস ইনিশিয়েটিভ কারণ এখন একটা যে গভর্নেন্স সিনারিওটা আছে, যেটাকে আমরা গ্রিন গভর্নেন্স বলি, লিডারশিপ আছে ব্যাংকগুলোর, এটা তাদের জন্য একটা মানে সাম সর্ট অফ এম্বারাসিং সিচুয়েশন, যে অন্য ব্যাংকগুলোর সাস্টেনেবিলিটি রেটিংয়ে যাচ্ছে, তো আমরা কি করছি? তো মানুষজন কিন্তু লিডারশিপকে দায়ী করে, লিডারশিপ। কারণ আমরা দেখেছি যে মিড এবং লোয়ার ম্যানেজমেন্টে, ইভেন টপ ম্যানেজমেন্টেও অনেক কন্ট্রিবিউশন করতে চায়, দে হ্যাভ গট এভরি ইন্টেনশন টু কন্ট্রিবিউট টু, কিন্তু প্রবলেম হচ্ছে লিডারশিপের। তো সেখানে যে গ্রিন গভর্নেন্সের আওতায় আমি দেখেছি আমার এক্সপেরিয়েন্সে, যে ব্যাংকের বোর্ডগুলো বা ফরেন ব্যাংকগুলোর ম্যানকম বা টপ ম্যানেজমেন্ট যত বেশি ইনক্লাইন, প্যাশনেট, সেই ব্যাংকের লোয়ার এবং মিড ম্যানেজমেন্টরা, তারা ওয়ার্কফোর্সরা খুব স্বাচ্ছন্দ্যে, কমফোর্ট জোনে কাজ করতে পারে এবং উইথ প্যাশন তারা কন্ট্রিবিউট করতে পারে। সো লিডারশিপের জায়গাটাও আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে যে এটা আসার কথা, যে যেহেতু গ্রিন গভর্নেন্স এই কম্পোনেন্টটাকেও খুব ভালোভাবে স্ট্রিক্টলি মানে কন্ট্রিবিউশনের মধ্যে নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক খুব গুরুত্ব দিচ্ছে। ন্যাচারালি লিডারশিপ অফ অল দ্য ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ বলি এখন, সেই জিনিসগুলো ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ, সেই জায়গাগুলোতে এখন কিন্তু লিডারশিপেও ওই জিনিসটা অনেকটাই চলে এসছে, যেটা কিনা একটা আসার কথা। আরেকটা জিনিস আমি বলি যে খালি তো ডিসবার্স করলে হবে না। একটা ব্যালেন্স শিটে লোনস অ্যান্ড অ্যাডভান্স হলে অ্যাসেটটা গ্রো করছে। কিন্তু আফটার 2 to 3 ইয়ার্স আমার যাতে এই অ্যাসেটটা কোয়ালিটি ডিটোরিয়েট না করে, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। আমি কত টাকা ডিসবার্স করলাম ওভার দ্য পিরিয়ড, তার যে অ্যাসেট কোয়ালিটি সেটা যদি ইনট্যাক্ট থাকে, সেটার জন্য আমার স্ট্রিক্টার মনিটরিং, ইমিডিয়েট দেয়ার আফটার ডিসবার্সমেন্ট ইজ এ মাস্ট। এবং সেটার জন্য কি করতে হবে? আমি একটা সার্কুলার আমরা জারি করেছিলাম। সেটা হচ্ছে ডেডিকেটেড হেল্প ডেস্ক ইন অল পোটেনশিয়াল ব্রাঞ্চেস। আগে একটা হতো কি, যে আমি একটা ব্রাঞ্চে গেছি, ব্রাঞ্চে যেয়ে বলেছি যে আমার গ্রিন ফাইন্যান্স দরকার, আমার গ্রিন লোন দরকার, আমার এই পারপাজে, ওই পারপাজে। তখন ওই ব্রাঞ্চ আমাকে বলতো যে আমরা তো এসব অত কিছু জানি না, আমাদের হেড অফিস জানে বা সাস্টেনেবল ফাইন্যান্স ইউনিট জানে। তো দোজ ডেজ আর গন। এখন প্রত্যেকটা জায়গায় যে পোটেনশিয়াল ব্রাঞ্চ আছে, তারা তারা কতখানি মানে কন্ট্রিবিউট করবে, সেইটার টার্মস অফ রেফারেন্সে দেওয়া হয়ে গেছে, টার্গেট দেওয়া হয়ে গেছে। কারণ ওই হেড অফিসে সাস্টেনেবল ফাইন্যান্স থেকে
তারা যে ব্রাঞ্চের টার্গেটটা কত হবে দ্যাট হ্যাজ বিন অ্যালোকেটেড। সো ওইটার উপরে কিন্তু তাদের ওয়ার্ক পারফরমেন্সটা ডিপেন্ড করে। এবং ব্যাংকগুলো কিন্তু এখন অনেকটা প্রোঅ্যাক্টিভ, যে দে ডোন্ট ওয়েট ফর দ্য বরোয়ার্স টু কাম টু দেম। তারা কিন্তু বাড়ি বাড়ি খুঁজে খুঁজে তারা দেয়। যেমনভাবে গ্রিন লোনের জন্য একই সাথে যে এসএমই ফাইন্যান্স যেটা আছে, সেম এসএমই ফাইন্যান্স, কারণ ওইখানেও কিন্তু গ্রিন সেম এসএমইতে কন্ট্রিবিউট করলেও ওভারঅল গ্রিন ফাইন্যান্সে কন্ট্রিবিউশনটা আসে। স্যার, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ৩ জন এন্টারপ্রেনার, একজন খুব লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়াল চেইনের ওনার, একজন মিড রেঞ্জের, একজন একদম স্মল এন্টারপ্রেনার আপনার কাছে আসলো এবং আপনার কাছে জানতে চাইলো যে তারা তাদের নিজ নিজ প্রজেক্টের জন্য গ্রিন ফাইন্যান্স বা সাস্টেনেবল ফাইন্যান্স এভেইল করতে চায়, যেটা লো ইন্টারেস্টে। আপনি তাদের ৩ জনের জন্য কি সাজেশন দিবেন? নাম্বার 1, ১ নম্বর কথা আমি দেখব যে ওয়েদার যারা আমার কাছ থেকে লোনটা চাচ্ছে তারা কি নিজেরা জানে কিনা যে তারা তাদের আইডেন্টিটিটা, যে একজন যে কর্পোরেট, সে তো কর্পোরেট, সে জানে যে সে কর্পোরেট এন্টারপ্রেনার। যে মিড লেভেলে আছে তাকে জানতে হবে যে আচ্ছা আমি তো এসএমইতে বিলং করি, মানে সিএমএসএমইতে বিলং করি। তাহলে আমি সিএমএসএমইর কোন সাবসেক্টরে বিলং করি? আমি কি কটেজে বিলং করি? আমি কি মাইক্রোতে বিলং করি? আমি কি স্মল এ মিডিয়াম বিলং করি? নাকি আমি মিডিয়ামে বিলং করি? এখন আমি যদি এটা না, আমার entrepreneur সে যদি এটা না জানে, তাহলে সে কিন্তু জানবে না তার জন্য কত টাকার লিমিট তাকে access to finance ensure করে দেওয়া যায়। মানে কতটুকু? তাহলে এখন যদি দেখা থাকে যে কোনো একটা সাবসেক্টরে ৳৭৫,০০,০০,০০০ আছে। এখন সে যদি না জানে যে আমার ৳৭৫,০০,০০,০০০ আছে, তাহলে সে আমার কাছে যে ডিমান্ড করবে তার প্রজেক্টের জন্য, তাহলে সে তো তার প্রজেক্টের প্রপোজিশন একটা লাগবে। যে আমার এই প্রজেক্টের জন্য আমি এই প্রপোজালটা দিলাম আমার ব্যাংকের কাছে। ব্যাংক কি বলবে? আমি আমার এন্টারপ্রেনিউরকে 70-30 তে অ্যালাউ করব। ডেট ইকুইটি 70-30, মানে যদি আমার ৳১০,০০,০০,০০০ র প্রজেক্ট হয়, ৳৭,০০,০০,০০০ আমি ব্যাংক দিব আর ৳৩,০০,০০,০০০ তার ইকুইটি থাকবে। তাহলে ডেট ইকুইটিটা 70-30 এটা ডিসক্লোজ, এটা আছে। কিন্তু যে প্রোডাক্টের জন্য আমি চাই, সেই প্রোডাক্টটা যিনি ডিমান্ড করবে তাকে জাস্টিফাই করতে হবে যে আমার এই ডিমান্ডটা আছে। আমি তো একটা আকাশচুম্বী ও ৳১০০,০০,০০,০০০ চেয়ে বসবো না। ১ম এ জানতে হবে যে আমার চাইবার প্রাধিকারটা আছে কিনা, যে আমি কোন সেক্টরে বিলং করি। দ্যাট আইডেন্টিফিকেশন honestly খুবই দুঃখজনক যে অনেক entrepreneur বিশেষ করে কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম তারা জানে না in which subsector they belong to। মানে এইটা যদি জানতো তাহলে পরে পরিষ্কার যে আমি ৳৫০,০০,০০,০০০ পর্যন্ত ডিমান্ড করতে পারি, ২৫,০০,০০,০০০ পর্যন্ত ডিমান্ড করতে পারি। তাহলে এটা একটা জিনিস হয়ে গেল থ্রেশহোল্ড। তারপরে আমি কি করব? আমার কোন প্রোডাক্টের জন্য আছে। তাহলে এই প্রোডাক্টের জন্য আমি কি করব? আমি দেখলাম যে আমার ৳১০,০০,০০,০০০ লাগবে। তাহলে আমি ব্যাংক থেকে কত কোটি টাকা পেতে পারি? 7 crore, আর ৩,০০,০০,০০০ আমি ইকুইটি দিব। এই জিনিসটা পরিষ্কার হলো। এরপরে আমার আসবে হচ্ছে আমার ডকুমেন্টেশন। যে আমি যে ১৪% ১৫% এর জায়গায় আমি যে ৫% এ পাবো, তাহলে এই ৫% এ আমি ৯% এ যে কম পাবো, তার জন্য আমার রিকোয়ার্ড ডকুমেন্টেশন চেকলিস্ট কি? এখন এই যে ডকুমেন্টেশন চেকলিস্ট, এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আছে। এটা বিভিন্ন সার্কুলারের ওয়েবসাইটে আছে। তো ওইটা যদি আমার একবার হয়ে যায়, দ্যাট ইস ওয়ান টাইম। তাহলে এর মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে, আমি যে একটা ব্যবসা করি, তার আগে আমার বুঝতে হবে যে একটা ব্যাংক যে আমাকে ফাইন্যান্স করবে, ব্যাংক যদি নিজে সাস্টেনেবল না হয়, হাউ কুড দে মেক দেয়ার প্রজেক্ট সাস্টেনেবল? তাহলে সেইটার জন্য কি ব্যাংকের চাইবে যে আপনি এই জিনিসগুলো, ডকুমেন্টগুলো করে আসেন। কি তার মধ্যে কি থাকবে? ১ম যে জিনিসটা, আপনার এনআইডি আছে কিনা? হুম। তাহলে যিনি লোন নিবেন তার তো ভোটার অধিকার আছে। তাহলে তার একটা এনআইডি আছে। তো দ্যাট ইস নট এ প্রবলেম। তিনি একজন পুরুষ বা মহিলা, তার চেহারা আছে, হুম। তার ছবি দিতে তো কোনো অসুবিধা নেই। ছবি ছবি চলে আসলো। আচ্ছা, তারপরে কি? তিনি তো একটা যে ব্যবসা করেন, তাকে ট্রেড লাইসেন্স আছে। ট্রেড লাইসেন্স পাওয়া ইজ নট এ ডিফিকাল্ট সাম। তার একটা ট্রেড লাইসেন্স থাকবে। গেলে আমি এই ব্যবসাটা করি, ট্রেড লাইসেন্স। তারপরে ইনকাম ট্যাক্স। একটা সভ্য মানুষ, সে যত টাকাই হোক তার তো একটা ট্যাক্স সে দিবে, ইনকাম ট্যাক্স দেবে। তো ইনকাম ট্যাক্সের সার্টিফিকেশন থাকবে, টিআইএন থাকবে। তো এই জিনিসগুলো তো বেসিক। এইটার জন্য তো যদি বলা হয় যে আমার অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ এ প্রবলেম, এটা তো কোনো রেশনাল কথা হলো না। এই জিনিসগুলো তো আমার অলরেডি রেডি রেফারেন্স হিসেবে আছে। তারপরে ব্যাংক কি জানতে চাইবে? আচ্ছা, আপনি যে ব্যবসাটা করেন, সেই ব্যবসায় ইনকাম জেনারেশনটা হয় কি? মানে আপনি তো টাকাটা কি পরিশোধ করবেন আরেকজনের থেকে ধার নিয়ে টাকা পরিশোধ করবেন?
তাহলে তো সেটা সাস্টেনেবল হবে না। আপনার ব্যবসা থেকে দিতে হবে। তাহলে ব্যবসা থেকে দিতে হলে আপনি যে ব্যবসাটা করেন, তাহলে আপনার ইনকাম জেনারেশনটা কি? মানে আপনি ইনকাম জেনারেট করে আপনি একটা প্রফিট করবেন, তার একটা অংশ আপনি ইনস্টলমেন্ট পেমেন্ট করবেন। তাহলে না এটা সাস্টেনেবল হবে। এটা কোয়াইট ন্যাচারাল। তো এই জিনিসটা যে করতে হবে, সেই জিনিসটাই ব্যাংক দেখতে চায় যে আপনার ইনকাম ফ্লোটা কি? আপনার যে স্টক আছে, যে বিজনেসটা আপনি করেন, সেটির স্টক কিরকম থাকে এবং সেখান থেকে আপনি যে দেবেন, তারপরেও কি কতখানি আছে জিনিসগুলা, যে একটা ৬ মাসের গ্রেস পিরিয়ড আছে। কোনো মানে যেটা ৩ থেকে ১০ বছর মেয়াদি লোন আছে। ৩ থেকে ৮ বছর মেয়াদি লোন আছে। তা ৩ থেকে ৮ বছর মেয়াদ তো অনেক। এবং তারপরে ৩ থেকে ৮ বছর হইতে হবে। মানে ৬ মাসের লোন না। উম লোনই হচ্ছে ৩ বছরের, লো কস্ট ফান্ডিং এর। এটা যদি ৩ বছর হয়, তাহলে সেটা যদি ৮ বছর পর্যন্ত গ্রিন লোন এবং যেটা আমরা বলি যে কৃষি খাতে যে ওই যে আ যেটাকে বলা হয় যে আমাদের মেশিন, ওই যে পাম্পিং মেশিন, অর্থাৎ পাম্পিং মেশিন, সোলার পাম্পিং মেশিন, যেটা পাওয়ার বেস সোলার পাম্পিং মেশিন, ইরিগেশন পাম্পিং মেশিন। ওইখানে কিন্তু 3%, ওইখানে তো 5% ও না। তো এবং কিছু জিনিস আছে যেমন গ্রিন বিল্ডিং, ৮ বছর না, ১০ বছরের জন্য। ওকে। তাহলে এখন তারপরে কি হচ্ছে, গ্রেস পিরিয়ড ১ বছর। তার মানে ১ বছরে কিন্তু একটা গ্রেস পিরিয়ড পাওয়া যাচ্ছে, বিড টাইম পাওয়া যাচ্ছে। তো ওয়ান্স ডকুমেন্টেশন চেকলিস্ট ইস ডান, তো সেখানে এই জিনিসগুলোর পরে আরো কিছু জিনিস যেটা থাকে, ইজি সাম, যেটা আমি নিজে করতে পারছি না, তাহলে আমি একটু জিনিস আমাকে হেল্প আউট করতে পারে। বসে আছে লাইন ধরে, হ্যাঁ? মার্কেট ইজ ভেরি মাচ কম্পিটিটিভ। তা আমি তাকে একটু কাজে লাগাই। লাগাই নিয়ে আমি যদি ওখান থেকে সামান্য একটু নেগলিজিবল পার্সেন্টেজ আমি যদি তাকে দেই, মাই লাইফ ইজ কমফোর্টেবল, মাই লাইফ ইজ ইজি। স্যার, আপনি আর যে প্রশ্নটা করলা সেটা হচ্ছে ৩ জন মানুষ। জি স্যার। তাহলে কর্পোরেটের জন্য দ্যাট ইজ নট এ প্রবলেম। প্রবলেম। আর মিড লেভেল যেটা আছে, তার জন্য খুব একটা প্রবলেম না। এইবারে যে কোয়েশ্চেনটা হচ্ছে ইম্পোর্টেন্ট, ভালনারেবল গ্রুপস যেটা, তার জন্য কি? তার জন্য তো তাকে যদি বলা হয় যে আপনি কোল্যাটারাল দেন, দ্যাট ইজ এ প্রবলেম। তাকে যদি বলা হয় as a পার্সোনাল গ্যারান্টি, আমি এই প্রশ্নটাতে আসতে যাচ্ছিলাম। হ্যাঁ, ধরা যাক আমি মিড লেভেল বা আমার বড় কর্পোরেট হাউস সে একটা লোন দিতে পারছে। কিন্তু আমি একজন একদম ক্ষুদ্র ব্যবসায়ী। ভালনারেবিলিটি বা দুরাংশ। আসলে অত রেকর্ডও নাই ব্যবসার, আমার এত ট্রান্সেকশন আমি হয়তো ক্যাশেই করি হয়তো টু সাম এক্সটেন্ট, বা আমার হয়তো অত বেশি ব্যাংক ব্যালেন্স নাই, আমার কোলাটেরাল দেওয়ার এত ক্ষমতা নাই, পার্সোনাল মানি দেওয়ার খাওয়া যায়। গ্যারান্টি দেওয়ারও ক্ষমতা নাই। এখানে কি করব? আমার মতো ছোট এন্টারপ্রেনার সে কি একটা গ্রিন ফাইন্যান্স বা সাস্টেইনেবল ফাইন্যান্স বা কোনো ধরনের এসএমই লোন এগুলোকে অ্যাপ্রোচ করতে পারবে কিনা বা এভেইল করতে পারবে কিনা যেটা লো কস্ট ইন্টারেস্টে সে নিতে পারবে? অ্যাপ্রোচ করতে পারবে, লো কস্ট পাবে, এভরিথিং ইজ পসিবল। এটা আমাদের জানা নাই। এটা আমাদেরকে জানতে হবে। কিভাবে? যেমন আমি একজন entrepreneur-কে লোন দিতে চাই। তার collateral নাই, তার পার্সোনাল গ্যারান্টি নাই। কিন্তু আমি এটুকু জানি যে তিনি willful defaulter না। কারণ তার একটা হয়তো ব্যাংক অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টে তার একটা লেনদেন আছে। লেনদেন মানে not that যে সে কিছু টাকা নেয়, কিছু জমা রাখে এরকম। সো একটা লোন অ্যাকাউন্ট ইজ এ মাস্ট। আমি লোন অ্যাকাউন্ট বলছি। একটা ব্যাংক অ্যাকাউন্ট ইজ এ মাস্ট। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট তিনি ব্যবসা করেন বা না করেন, ছোট হোক, বড় হোক, তিনি যখন ব্যাংকের কাছে লোন নিতে চান, তার একটা ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে, তো ব্যাংক কি দেখবে? যে আচ্ছা গত ৬ মাসে বা ১ বছরে আপনার ব্যাংকের সাথে যোগাযোগটা কেমন আছে? আপনি ৳২ জমা দেন, ৳১ নেন। আপনি দেয়া নেওয়া করেছেন। কত টাকা দিয়েছেন, কত টাকা নিয়েছেন, তার থেকে বেশি ইম্পোর্টেন্ট হোয়াট ইস দ্য ভেরি রিলেশনশিপ উইথ দ্য ব্যাংক। ব্যাংক আর কাস্টমার রিলেশনশিপটা কেমন? তো ১ বছরে যখন একটা ব্যাংক আর কাস্টমার রিলেশনশিপ গ্রো করবে, তখন এই কাস্টমারের অ্যাটিটিউডটা বোঝা যায়। সেটা একটা রিডিং হয়ে যায়। তখন তার জন্য যে ব্যাংকে সে লেনদেনটা করে, তার অ্যাকাউন্টটা, ওইখান থেকে তার লোন নেওয়াটা একটা অ্যাডভান্টেজিয়াস সিনারিও। দ্যাট ইজ নাম্বার 1। এইবারে আসি যে সে একটা লোন নিতে চায় এবং সেই লোনটা তার জন্য দরকার। হতে পারে সেটা টেইলারিং এর জন্য হতে পারে বুটিক বাটিকের জন্য হতে পারে, কটেজ ইয়ের জন্য হতে পারে। সেইখানে আবার একটা ব্যাপার আছে। উনি যদি একটা মহিলা হন, উইমেন এন্টারপ্রেনিউর হন, সেখানে বলা আছে যে ২৫,০০,০০০ পর্যন্ত আপ টু 25,০০,০০০ কোনো কোল্যাটারাল লাগবে না। আপ টু 25 লাখ ২৫,০০,০০০ ২৫,০০,০০০ পর্যন্ত কোনো তার কোলাটেরাল। কোল্যাটারাল লাগবে না। এটা একটা। তাহলে কোল্যাটারাল ফ্রি হয়ে গেল। এবারে আসি পার্সোনাল গ্যারান্টি। তো বাংলাদেশ ব্যাংক বলেছিল যে ২ জন পার্সোনাল গ্যারান্টার দরকার। পরে বাংলাদেশ ব্যাংক এটাকে সহজ করে বলল
যে একজন পার্সোনাল গ্যারান্টার দরকার। এরপরে যে জিনিসটা হলো, বাংলাদেশ ব্যাংকের একটা ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট আছে। সো বাংলাদেশ ব্যাংক বলল যে যদি সে জেনুইন ক্লায়েন্ট হয়, ডিফল্টার না হয়, তাহলে পারে কিছু ব্যাংক আছে যাদের পারফরমেন্স ভালো। কিভাবে? তাদের নন পারফর্মিং লোন কম আছে। মানে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেট করে দিল বাংলাদেশ ব্যাংক, যে এই ব্যাংকগুলো যারা থাকবে তাদেরকে বাংলাদেশ ব্যাংক একটা এগ্রিমেন্টে রিচ করাবে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের সাথে। সেই রিচ করতে পারলে ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তারা ফুলফিল করে, তাহলে ওদের যে কি বলা যায় জেনুইন ক্লায়েন্টস আছে বা যারা উইলফুল ডিফল্টার না, তাদের জন্য ওই সমস্ত হেল্পলেস ভালনারেবল গ্রুপসের জন্য, দোজ আর নট ভেরি মাচ কেপেবল অফ মানে ফিনান্সিয়ালি তারা অত সলভেন্ট না, কিছু না, বাট দে হ্যাভ গট এভরি ইন্টেনশন টু কন্ট্রিবিউট টু, সদিচ্ছা আছে এবং তাদের কোনো খারাপ রেকর্ড নাই। এবং সেই ক্ষেত্রে ওই ব্যাংকগুলো যে ব্যাংকগুলোর সাথে এগ্রিমেন্টে রিচ করা যায়, তাদের সাথে বাংলাদেশ ব্যাংক ওই সমস্ত ব্যাংকের সাথে এগ্রিমেন্টে রিচ করে। কি জন্য? বাংলাদেশ ব্যাংকের ওই ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট ওই সমস্ত ব্যাংকের অন্ট্রপ্রেনিয়রদের জন্য, ভালনারেবল গ্রুপসের জন্য, খুব মানে জেনুইন ক্লায়েন্টের জন্য তাদেরকে পার্সোনাল গ্যারান্টি অন বিহাফ অফ পার্সোনাল গ্যারান্টি ওই ব্যাংকে দিবে বাংলাদেশ ব্যাংক। তাই তার মানে তার পার্সোনাল গ্যারান্টি পার্সোনাল রাখবে না। তাহলে আমি দুইটা জিনিস বললাম, তাহলে তার কোলাটারাল ফ্রি লোন মহিলাদের জন্য, ওমেনের জন্য 25 লাখ, আর পার্সোনাল গ্যারান্টি তার লাগছে না যদি কিনা সে ওই সমস্ত ভালো ব্যাংকের ক্লায়েন্ট হতে পারে। তার মানে এখানে একটা জিনিস আমি বলতে চাচ্ছি, যে আমি যদি কোলাটারাল ফ্রি লোন নিতে চাই, আমার যদি ইনসলভেন্সি থাকে, আমার যদি পার্সোনাল গ্যারান্টির প্রবলেম থাকে, তাহলে আমি কিন্তু দেখতে পারি যে ভালো ব্যাংকগুলি কি আছে। তাহলে ওই ভালো ব্যাংকের সঙ্গে আমি অ্যাকাউন্ট খুলি এবং আমি তার সঙ্গে লেনদেন করি, এবং সেই ক্ষেত্রে আমি এই অ্যাডভান্টেজগুলো নিতে পারি, হুইচ আর ভেরি মাচ ইন প্লেস। আমি এই জন্যই বললাম যে ইনফরমেশন গ্যাপটা একটা কিন্তু বিশাল চ্যালেঞ্জ। স্যার এই ইনফরমেশন গ্যাপের জায়গায় ব্যাংকগুলো কি ভূমিকা রাখতে পারে? বাংলাদেশ ব্যাংক কি ভূমিকা রাখতে পারে? আর আমরা যারা বাইরে আছি তারা কি ভূমিকা রাখতে পারি? বাংলাদেশ ব্যাংক তো অবারিত করে দিয়েছে তার সাপ্লাই সাইডে যত ধরনের সুবিধা, কোলাটারাল ফ্রি লোন পসিবল, পার্সোনাল গ্যারান্টি ফ্রি লোন পসিবল, লো কস্ট ফান্ডিং পসিবল। সাথে সাথে চিন্তা করতে হবে, দেশ যে একটা গ্র্যাজুয়েশনের জন্য যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক যে খুব বেশি সময় ধরে এই লো কস্ট ফান্ডিংয়ের রিফাইন্যান্স স্কিমগুলো চালু রাখতে পারবে, এটা আশা করা যাবে না উইথ দ্য গ্র্যাজুয়েশন এলডিসি। তো সেই জন্য একই সাথে ব্যাংকের যেমন সক্ষমতাটা বৃদ্ধি করতে হবে, একই সাথে ওই জিনিসগুলা আসার আগে ব্যাংক এবং তার অন্ট্রপ্রেনারদেরকে এমন একটা অবস্থায় যেতে পারে যে তাদের দুজনের মধ্যে একটা উইন উইন সিচুয়েশন যেন প্রিভেল করে। এবং সেটা কিভাবে? সেটা হচ্ছে, এখন তো লো কস্ট ফান্ডিং আছে। সো ব্যাংক এখন যেটা করতে পারে, যে আমার যে প্রায়োরিটি প্রোডাক্টগুলো আছে সেই জায়গাটায় আমি কন্ট্রিবিউট করতে চাই, কারণ আমার সাস্টেনেবিলিটি রেটিংয়ে রিফাইন্যান্সের কোন কোন প্রোডাক্টে আমি কাজ করে কন্ট্রিবিউট করতে পারবো তারও কিন্তু নাম্বার আছে। সো ওই জায়গাগুলোতে মোটিভেট করবে বড়োয়ারদেরকে, ক্লায়েন্টদেরকে। প্রায়োরিটি বলতে আমি বলতে পারি, যেমন ইমপ্রুভ কুকিং স্টোভস, এইটা একটা প্রায়োরিটি প্রোডাক্ট। তারপরে হচ্ছে রিনিউয়েবল এনার্জি একটা প্রোডাক্ট, রিসোর্স এফিশিয়েন্ট কিছু প্রোডাক্ট আছে, গ্রিন অ্যাপ্লায়েন্সেস, গ্রিন বিল্ডিং, গ্রিন ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তারপরে হচ্ছে গ্রিন ব্রিক্স, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সো দিজ আর দ্য, তারপরে হচ্ছে আমার, যদি আমি একটু ভালনারেবল গ্রুপসের জন্য বলি, স্যান্ডউইচ প্যানেল, যেটা ভালনারেবল বাট প্রায়োরিটি, সাতক্ষীরা, দক্ষিণাঞ্চল, ফ্লোটিং হাউসেস, এগুলোর জন্য এজেন্সির মাধ্যমে লোন পাওয়া যায়। এখন যে ক্ষেত্রে যেটা হয়, যে যদি আমার ডকুমেন্টেশনে এগুলো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে একটা নেগলিজিবল পার্সেন্টেজে এটা দেওয়া, এটা একটা ওভারঅল এক্সপোজারের মধ্যে দ্যাট ইজ এ ভেরি নেগলিজিবল ওয়ান। তো সেইখানে যে থার্ড পার্টির কথা বলা হয়েছে, দ্যাট যে অ্যাপার্ট ফ্রম আদার দেন ব্যাংকস অ্যান্ড অন্ট্রপ্রেনিয়ার, আরেকটা পার্টি যে আছে তিনি কিন্তু ব্রিজিং করে দিতে পারে, এবং সেই ব্রিজিংয়ের মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে ডকুমেন্টেশনের পার্টটা সে করে দিতে পারেন। এবং যিনি ইন বিটুইন আছেন তিনি দুটো কাজ করতে পারেন দুজনের হয়ে। যখন
প্রজেক্ট প্রপোজিশনটা তৈরি করার একটা ব্যাপার থাকতে পারে, ইনক্লুডিং দ্য ডকুমেন্টেশন, সেটা দ্যাট ফ্যাসিলিটেটিং এজেন্সি করতে পারে। একই সাথে সে ওই তার যে প্রাইসটা অফার মানে যেটা সে চার্জ করছে ওইখান থেকে কিছু পার্সেন্টেজ নেগলিজিবল সে পেতে পারে। আবার যখন আফটার দি ডিসবার্সমেন্ট অ্যাসেটটা গ্রো করে গেল, তখন ওই যে ফ্যাসিলিটেটর তার সাথে কিন্তু ওই অ্যারেঞ্জমেন্টটা শেষ হলো তার, যেহেতু সেটা করে এরপরে তার পার্টটা হতে পারে ওই ব্রিজিং পার্টনার মানে যে ফ্যাসিলিটেটর, তিনি কিন্তু ব্যাংকের সাথে ব্যাংক বলতে পারে যে আপনার তো ওইখানে ব্রাঞ্চ নাই, আপনার তো ওইখানে ইন্টেরিয়র প্রেসে আপনার নেই, সো আমরা ওই কাজটা করে দেব। আপনার যে অ্যাসেট কোয়ালিটি সেইটার রিপেমেন্টের দায়িত্ব হচ্ছে এনশিওর করানোর দায়িত্ব আমাদের। তো আমাকে সামান্য একটু নেগলিজিবল একটা পোর্শন দিবেন, দিলে পরে আমরা এটা করে দেব। সেখানে আমি একটা কথা বলবো যে আমি ব্যাংক যদি মনে করে যে আমার ওইখানে তো ব্রাঞ্চ নাই, তা আমি যদি ওখানে আমার ব্রাঞ্চ করতে হবে, ওইখানে ব্রাঞ্চ করতে গেলে দেখা যাচ্ছে আমার 20-30 লাখ টাকা লেগে যাচ্ছে আমার এস্টাবলিশমেন্ট কস্ট। তারপরে প্রতি মাসে মাসে আমাকে ওই ইয়েদেরকে কি বলে ওয়ার্কফোর্স যারা আছে তাদেরকে আমার স্যালারি দিতে হবে এবং বিভিন্ন বেনিফিট দিতে হবে। তো আমার তো এগুলো কিছু নাই। তা আমার যে সাইকেলওয়ালা, মোটরসাইকেলওয়ালা বা আমাদের যারা আছে ওই সেই ফ্যাসিলিটিং এজেন্টগুলা, তাদের এমপিসি সো হাই, তাদেরকে যদি ৫-১০ হাজার টাকা দেওয়া হয়, ২-৩ হাজার টাকা দেওয়া হয়, ৫ হাজার টাকা দেওয়া হয়, সেটা তাদের হচ্ছে ৫০,০০০ টাকার সমান। বিকজ তাদের মার্জিনাল প্রপেনসিটি কনজাম্পশন ইজ হাই এবং সেখানে ব্যাংকের কোনো কিন্তু এস্টাবলিশমেন্ট কস্ট বা কোনো রেগুলার ফিচার অফ ইয়ে থাকছে না। সো এইটা করলে যেটা হবে, ব্যাংকেরই অ্যাসেট ব্যালেন্স শিটে বা সেটা দেখভাল করার দায়িত্ব একজন নিচ্ছে, কিন্তু যিনি নিচ্ছে তার সাথে একটা এগ্রিমেন্টও থাকবে ব্যাংক, তাহলে এবং তাকে একটা কমিশন দিয়ে দিবে। সেটা এমএফআই লিঙ্কেজের মধ্যে হতে পারে, এনজিও লিঙ্কেজের মধ্যে হতে পারে। সেখানে যদি এমএফআই এনজিও লিঙ্কেজ অনেক টাফ হয়ে যায়, কস্ট অনেক হাই হয়ে যায়, তাহলে আমার ওই ফ্যাসিলিটেটিং সাপোর্টিং এজেন্টসগুলো আছে যারা কিনা ওই ব্যাংকের আমার এন্টারপ্রেনিউরের জন্য প্রপোজিশন তৈরি করে দিয়েছে, দে হ্যাড বিন ইন দ্য সিনারিও বিফোর দ্য ডিসবার্সমেন্ট উইথ দ্য কাস্টমার্স অ্যান্ড আফটার দ্য ডিসবার্সমেন্ট দে হ্যাভ বিন অ্যাটাচ টু দ্য ব্যাংকিং সার্ভিস ফর দ্য ব্যাংক। সো ২টা এগ্রিমেন্ট হবে, একটা ক্লায়েন্টের সাথে বড় ক্লায়েন্টের সাথে থার্ড পার্টি বিফোর দ্য ডিসবার্সমেন্ট অ্যান্ড আফটার ডিসবার্সমেন্ট হচ্ছে ব্যাংকের সাথে দ্যাট ভেরি থার্ড পার্টি। স্যার, এটা তো না হয়ে গেল এন্টারপ্রেনারদের অ্যাক্সেস টু ফাইন্যান্সের ব্যাপার। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, হোয়াট ইজ দ্য ওভারঅল সিনারিও বাংলাদেশের গ্রিন ফাইন্যান্স, সাস্টেইনেবল ফাইন্যান্সের, অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ ব্যাংকের ইনিশিয়েটিভ বা বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রোচ ছাড়াও? সিনারিওর কথা বলতে গেলে বলতে হয়, এটাকে একটু এইভাবে বলতে হবে যে কিছু ব্যাংক খুব ভালো করছে। আমরা যদি অ্যাভারেজ সিনারিওটা দেখি, তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যাংকের স্পেসিফিক যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু বোঝানো যাবে না। কারণ যারা খুব ভালো করছে ৬১টা ব্যাংকের, আর যারা অতটা ভালো করতে পারছে না সবগুলো যোগ করে ২ দিয়ে ভাগ করে একটা অ্যাভারেজ সিনারিও আসবে। সো আ যে ব্যাংকগুলো খুব ভালো করছে তারা যেমনভাবে তাদের কথা বলা যাবে না যে কত ভালো করছে, তারা কম করে বলতে হবে। আর যারা খারাপ করছে বা ভালো করতে পারছে না তারা ওই অ্যাভারেজের কারণে হতে পারে। সো তারপরেও বলি যে আমার আ টোটাল আউটস্ট্যান্ডিং এর সাস্টেইনেবল ফাইন্যান্স এর বাংলাদেশ ব্যাংকের যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে 40%। ওকে। আউটস্ট্যান্ডিং এর মিনিমাম মানে করতে হবে 40% সাস্টেইনেবল ফাইন্যান্স। সেখানে আমরা দেখব যে অন অ্যান এভারেজ এটা হচ্ছে আ 41%। ও অন অ্যান এভারেজ। তার মানে তাও কিন্তু এটা হোল পিক সিনারিও স্পেসিফিক্যালি না। ওকে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে টপ 20 ব্যাংকস যেটা আছে আউট অফ 61, তাদের 50-55% হচ্ছে উপরে, 50% এর উপরে হচ্ছে সাস্টেইনেবল ফাইন্যান্স। তাহলে ওই যে টপ 20 এর উপরে যে 50% বেশি বা 55% অ্যারাউন্ড, সেইটাকে যদি আমি আবার রেস্ট অফ দি ব্যাংকের সাথে এভারেজ করি, তখন এটা হয়ে যাচ্ছে 41%। সো আসলে বাংলাদেশ ব্যাংকের যে চাহিদা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে সবগুলা ব্যাংকেরই তো একটা ভালো করুক, এটা তো বাংলাদেশ ব্যাংক চাইবেই অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক এবং সারা দেশের কমিউনিটির জন্য, ইকোনমির জন্য সবারই ভালোভাবে রোলটা প্লে করতে হবে। সেই ক্ষেত্রে
আমাদেরকে যে ব্যাংকগুলো একটু আরেকটু তাদের গেট আপটা, একটু তাদের গ্রিন গভর্নেন্সটা, আরেকটু তাদের ক্যাপাসিটি বিল্ডিংটা এবং তাদের যে সাস্টেনেবিলিটি প্ল্যানটা। আসলে এখন কিন্তু একটা জিনিসের উপর আমি খুব জোর দিচ্ছি, মানে বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ব্যাংকের দ্য ভেরি টাইম হ্যাজ কাম যে প্রত্যেকটা ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্স স্ট্র্যাটেজি অ্যান্ড সাস্টেনেবিলিটি প্ল্যান টিল 2050 2050 সাল পর্যন্ত চিন্তা করতে হবে। কারণ আমার যে জিরো কার্বন, কার্বন নিউট্রালিটি এই জিনিসটা যেটা, সেটা যদি আমি অ্যাচিভ করতে চাই, তাহলে পারে আমার কোনো ফাইন্যান্স নন সাস্টেনেবল ফাইন্যান্স হতে পারবে না। এবং ২০৫০ সালে আমার যত ফাইন্যান্স হবে 100% হতে হবে আমার সাস্টেনেবল ফাইন্যান্স। আর মিনিমাম 50% হতে হবে আমার গ্রিন ফাইন্যান্স। কিন্তু এটা গেলে মিনিমাম থ্রেশহোল্ড। কিন্তু এখন কোনো ব্যাংক মনে করছে কেন আমার ২০৫০ সাল? আমি তো ২০৪০ সালের মধ্যেই তো আমি কেউ আমরা এটা অ্যাটেন্ড করতে পারি। কিন্তু আমি যখন একটা holistic approach এ বলবো সবগুলো ব্যাংকে নিয়ে, তখন আমি এইভাবে বলবো। কিন্তু এখন অনেক ব্যাংক very much encouraged এবং তারা কিন্তু এখন ওই অ্যা নেট জিরো কার্বন বা জিরো নিউট্রালিটি এই কার্বন নিউট্রালিটি এই জায়গাগুলোতে ওই টার্গেটটাকে মানে ধরে রেখে এখন থেকে প্রিপারেশন নিচ্ছে এবং যারা নিচ্ছে না তাদের এখন নিতে হবে। পরীক্ষার আগের দিন পড়াশোনা করে পাস করা যাবে না। কারণ বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা সময় বলবে যেমন এই যে 20% বলেছিল। কি বলেছিল? যে আপনি ডিসবার্সমেন্ট এর 20% হবে আপনার সাস্টেনেবল ফাইন্যান্স। আর এখন বলছি নো ডিসবার্সমেন্ট। কারণ আমার ডিনোমিনেটর এখন আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং এর 40% কিন্তু বাংলাদেশ ব্যাংক কেন আউটস্ট্যান্ডিং বলছে? কারণ আমার যে এই যে TCFD রিপোর্টিং বা সাস্টেনেবিলিটি রিপোর্টিং, IFRS 1, IFRS 2 সেগুলো কিন্তু বেসিস আউটস্ট্যান্ডিং। সো ঐটার সঙ্গে অ্যালাইন করে কিন্তু আমার টার্গেট অ্যাটেইনমেন্ট এর কথাও চিন্তা করতে হচ্ছে। তো ন্যাচারালি সাস্টেনেবল ফাইন্যান্স এর যে ডিসবার্সমেন্ট এর যে আমার মেকানিজম সেটা এখন আউটস্ট্যান্ডিং বেসিস অ্যান্ড অ্যাটেইনমেন্ট হ্যাজ বিকাম টাফার। সুতরাং তাদেরকে কনসেনট্রেট বেশি করে করতেই হচ্ছে। এরপরে আরেকটা জিনিস যে ব্যাংকগুলোর স্ট্র্যাটেজিতে যেমন 94 গ্রিন প্রোডাক্টস প্রজেক্টস ইনিশিয়েটিভস ব্যাংকগুলোকে চিন্তা করতে হবে যে আমি কোন জায়গাগুলোতে ফাইন্যান্স করলে আমি নাম্বারটা বেশি পাবো। খালি নাম্বার বেশি পাবো না, আমি সোশিও ইকোনমিতে বা গ্রিন ইকোনমিতে কন্ট্রিবিউট বেশি করতে পারবো। সেই জায়গায় তার প্রায়োরিটি অফ দি প্রায়োরিটি গ্রিন প্রোডাক্টস সেটা করতে হবে। যে আমি যে এর আগে কতগুলো প্রিভিলেজ ইয়ার কথা বললাম, রিনিউয়েবল এনার্জি, রিসোর্স এফিশিয়েন্সি, ইকো ট্যুরিজম, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, গ্রিন কুকিং স্টোভস, গ্রিন এস্টাবলিশমেন্ট, গ্রিন ব্রিক্স, হ্যাঁ? এই জায়গাগুলোতে গ্রিন এগ্রিকালচার এই জায়গাগুলোতে বেশি যদি ব্যাংক কন্ট্রিবিউট করে, একই সাথে তার যে সাস্টেনেবিলিটি রেটিং এ সে উপরে উঠে যাচ্ছে বিকজ অফ দেয়ার ভেরি কন্ট্রিবিউশন টুয়ার্ড দ্য প্রায়োরিটি গ্রুপস, প্রায়োরিটি এরিয়া এবং সেইখানে যদি গ্রিন সিএমএসএমই তে সে ক্লাস্টার ভিত্তিক যেমন বগুড়াতে আছে লাইট ইঞ্জিনিয়ারিং, ভৈরবে বা কোনো জায়গাতে আছে কি বলা যায় পাদুকা শিল্প, শু ইন্ডাস্ট্রি। তারপরে হয়তোবা কক্সবাজারে গেলে সে ইকো ট্যুরিজম, হ্যাঁ? তারপরে হয়তো দক্ষিণাঞ্চলে কিছু জায়গায় বা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সেখানে গেলে সে শতরঞ্জি, বুটিক-বাটিক। সো ক্লাস্টার, এরিয়া অ্যাপ্রোচ, এই জিওগ্রাফিক্যাল লোকেশন এই জায়গাগুলোতেও সে যদি চিন্তা করে। আর একটা ব্যাংক যদি হয়, সে যদি মনে করে যে আমি হেভি ওয়েট যে প্রজেক্ট আছে সেগুলোতেই করব, দ্যাট শুড বি ইন দ্য আইডিওলজি বিকজ তাকে একটা মানে একটা রেশিও মেইনটেইন করা উচিত। ওকে 80% আমি আমার যাতে হয় আমি বড় কিছুতে, বাট আমি 15-20% আমি ইনক্লুসিভ গ্রিন ফাইন্যান্স সেখানেও কন্ট্রিবিউট করব। কারণ আমার যে ভালনারেবল গ্রুপস আছে, আমার তো ইকোনমিটাকে আমার যে জিডিপি বলবো আমি, আমার জিডিপি গ্রোথ কত? আমি বললাম ৭.৫%, বাট সেখানে দেখা গেল যে আমার ইন বিটুইন রিচ এবং পুয়ার এর মধ্যে অনেক গ্যাপ বেশি। আমি যদি সবাইকে নিয়ে গ্যাপ মিনিমাইজ করে যদি আমি জিডিপি ভালো বলতে পারি যে আমার এসএমই তে সিএমএসএমই তে কন্ট্রিবিউশন এত, আরএমজি তে কন্ট্রিবিউশন এত বা আমার কর্পোরেটে, তাহলে পারে দ্যাট উইল বি এ হোল পিক সিনারিও যে না আমি একটা সাউন্ড সিনারিও এর মধ্যে যাচ্ছি এবং সাস্টেনেবিলিটির মধ্যে যাচ্ছি। এইটা এবং যেখানে কিনা আমার ওভারঅল কমিউনিটি তার যে আপগ্রেডেশন, তার যে লাইফ লিভিং স্ট্যান্ডার্ড, তার যে হেলথ হাইজিন মানে আমার যে এসডিজি যে 17 গোলস আছে প্রত্যেকটাই কম বেশি যেখানে যেটা আছে দ্যাট উইল বি সার্ভড। গিভেন দ্যাট থট যদি আমার এই টার্গেট হয়, যদি আমার এই
অ্যাচিভ করার আমাদের সামনে স্কোপ থাকে, নিউ ব্যাংকার যে মাত্র তার ক্যারিয়ার শুরু করলো অথবা হয়তো 5 বছর 10 বছর যাচ্ছে মাত্র ক্যারিয়ারে, আপনার তার প্রতি ডিরেক্ট সাজেশন কি হবে? আমার ডিরেক্ট টার্গেট সাজেশন হবে যে নতুন ব্যাংক যদি হয়, তার জন্য তো লো কস্ট ফান্ডিংটার নন অ্যাভেইলেবিলিটি নাই, তার অ্যাভেইলেবিলিটি আছে। সো তাকে ১ম এই সবগুলো প্রোডাক্টের মধ্যে না যেয়ে সে ২-১ টা প্রোডাক্টে যেখানে সে কমফোর্ট জোনে থাকতে পারে, তার জন্য সুবিধা। সেই ধরনের প্রোডাক্ট বেসের জন্য ওই ধরনের প্রোডাক্ট ওরিয়েন্টেড মার্কেটিং এবং ক্লায়েন্ট হান্ট করতে হবে তাকে। তিনি যদি ডিপোজিটারের জন্য হান্ট করতে পারে যে আমি মোটরসাইকেল নিয়ে হান্ট করব, ওইটা না কইরে সে যদি এইটা করতে পারে যে আমার পোটেনশিয়াল ক্লায়েন্টস গুলা আমি যে ২ টা ৩ টা প্রোডাক্টে কমফোর্টেবল আছি, সেই কমফোর্ট জোনের ডিমান্ড ক্রিয়েশন এর জন্য আমি কোন সমস্ত ক্লায়েন্টকে পিছনে ছুটতে পারি। সেটার জন্য যদি আমার একটু দূরে যেতে হয়, দূরে যাব। বা যেখানে ক্লাস্টারে কভার করে, সে যদি আমার গ্রিন ক্লাস্টার হয়, গ্রিন সিএমএসএমই হয় অথবা এমনিতেই গ্রিন প্রোডাক্ট প্রজেক্টস ইনিশিয়েটিভস সেটা হতে পারে ছোট। এটা কিন্তু ছোট হলেও তো অসুবিধা নাই। আর আমার যদি ব্যাংক নতুন হয়, তাহলে আমার পোর্টফোলিও তো ছোট হবে। আর পোর্টফোলিও ছোট হলে আমি তো নট ফর ব্যাংকস, যদি একজন ব্যাংকার প্রফেশনাল সে যদি তার ক্যারিয়ারের অবস্থা মাত্র শুরুতে থাকে, যেহেতু সে যখন সিনিয়র মিড লেভেল উঠবে বা সিনিয়র লেভেল উঠবে, তখন যেহেতু গ্রিন ফাইন্যান্স বা সেপ্টেম্বর ফাইন্যান্সকে 50% 100% এ থ্রেশহোল্ডকে টাচ করতে হবে, সে আজকে থেকে কি প্রিপারেশন নিবে? সে আজকে থেকে তার জন্য তো সুবিধা যেটা, কিন্তু তার যে রিকোয়ারমেন্ট এটা আউটস্ট্যান্ডিং। তাহলে এখন হচ্ছে আউটস্ট্যান্ডিং এর 40%। তাহলে ন্যাচারালি তার পোর্টফোলিও যেহেতু ছোট, তাহলে ছোটর 40% তো খুব একটা বেশি এফোর্ট না। এখন যদি বলা হয় সোনালী ব্যাংকের ২,১৮০০ ব্রাঞ্চ আছে। তাহলে সোনালী ব্যাংকের জন্য এটা যতখানি টাফ, একটা নতুন ব্যাংকের তো পোর্টফোলিও কম। তাকে শুধু যেমন একটা বাড়িতে মাত্র হয়তোবা দেখা গেল ৮০০ স্কয়ার ফিটের বাসা। সেইখানে যদি সে ডিজাইন করে কিন্তু সে ইচ্ছে করলে স্পেস অ্যালোকেট করতে পারে। ওই ৮০০ স্কয়ার ফিটের বাসা থেকে মনে হবে এটা ১২০০ স্কয়ার ফিটের বাসা। জাস্ট বিকজ অফ দি প্ল্যানিং। সো গিভেন দ্যাট অপশন যে আমি যদি একজন নতুন ব্যাংকার হই এবং আমার ব্যাংক যদি ছোট হয়, তাহলে আমি আমার পরিসরে চিন্তা করব যে আমার ওই পরিসরের মধ্যে আমি প্রায়োরিটি অফ দি প্রায়োরিটিস প্রোডাক্ট সেটা আবার কার জন্য হবে? আমার কমফোর্ট জোনে। মানে আমি ওটাকে সামাল দিতে পারবো। এক্সাক্ট। তাহলে ওই সমস্ত প্রোডাক্টকে যদি আমি টার্গেট করি অ্যান্ড দ্যাট মাস্ট বি বিলং টু দ্য লো কস্ট ফান্ডিং অ্যাপ্রোচ। কারণ আমার তো ফান্ড ম্যানেজমেন্টের একটা সমস্যা থাকতে পারে। আমার ফান্ড লিকুইডিটির সমস্যা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যদি বাংলাদেশ ব্যাংকের এই অ্যাম্পল অপরচুনিটিটা যেটা কিনা আমি নেব। কারণ আমি যখন ফাইন্যান্স করতে যাব, আমার হয়তো ১ মাস লেগে যাবে আমার এটা করতে। তা আমার ফান্ডটা আটকা থাকলে ১ মাস। যখন আমি বাংলাদেশ ব্যাংক থেকে লো কস্ট ফান্ডিং এ আমি রিফাইন্যান্সটা পেয়ে গেলাম, আমার ফান্ডটা কিন্তু রিলিজড হয়ে গেল। রিলিজড হয়ে ইস গোইং ফর অ্যানাদার ভেঞ্চার। এক্সাক্ট। তাহলে সেই ক্ষেত্রে তো আমার অপশন রয়ে গেল। আর এটা তো বাংলাদেশ ব্যাংকের রিভলভিং ফান্ড, ওখানে যেমন সমস্যা নেই, আমার ফান্ডটাও কিন্তু আজকে এই ফান্ড থেকে আমি সুইচ করে আমার এই একই ফান্ডটা আমি আরেকটা জায়গায় করলাম অ্যান্ড দ্যাট উইথ দ্য রেসপেক্ট সেটা তো রিফাইন স্কিমে বাংলাদেশ ব্যাংক বলবে না যে তুমি নতুন ব্যাংক আছো, তোমাকে আমি এটা দিব না। নট দ্যাট। সে দেখবে যে কোয়ালিটি, হয়তো সেটা কম পরিসরে। তার টার্মস অফ রেফারেন্সটা ছোট। আমি যতটুকু খেতে পারবো ততটুকু যেন আমি ভালোভাবে হজম করতে পারি। সো ফর এ নিউ ব্যাংকার অর নট ভেরি ওল্ড ব্যাংক, কিছুদিন হলো হয়েছে, তাদের জন্য তার পোর্টফোলিও ছোট। তো পোর্টফোলিও ছোট, উইদিন দ্যাট পোর্টফোলিও আমি কিভাবে আমার ফান্ডটাকে ডিস্ট্রিবিউট করছি, আমি কিভাবে আমার ফান্ডটাকে ম্যানেজ করছি, আমি কিভাবে আমার ফান্ডটা অ্যালট করছি এবং কোন প্রায়োরিটি প্রোডাক্টের জন্য করছি, দ্যাট ইজ মাচ মোর ইম্পোর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আফটার দ্য ইমিডিয়েট ডিসবার্সমেন্ট অফ মাই ফান্ড হুম। সেটার stricter monitoring, immediate thereafter disbursement, that is a must. ওকে। এর সঙ্গে আমার entrepreneur-রা যারা আছে বা আমার connectivities যারা আছে, তাদের সঙ্গে আমার সিরিজ অফ মিটিং, অ্যাওয়ারনেস প্রোগ্রাম এগুলা করতে চাটা খেতে তো বেশি টাকা পয়সা খরচ হয় না। তো তাহলে পরে তাদেরকে নিয়ে আলাপ করবে। এটাতে তো সমস্যা নাই। একবার সে যাবে, তাদেরকে আসতে বলবে। দিস ইস হাউ এরকমভাবে একটা ফ্লেভার দিতে হবে যে ব্যাংকার্স অ্যান্ড দ্য entrepreneurs both they do belong to the same family. ইয়েস স্যার। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনার কাছ থেকে আসলে গ্রিন ফাইন্যান্স আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেইটা একটু বলে নেই। সেইটা হচ্ছে কি, বিশেষ করে এসএমইদের জন্য
এসএমই এন্টারপ্রেনারদের জন্য, সিএমএসএমইদের জন্য আমি অনেকবার বলে এসেছি যে আমার ইনফরমেশন গ্যাপ একটা বড় গ্যাপ। এছাড়া আমাকে যদি এসএমইর জন্য অনেক ফ্যাসিলিটি অবারিত আছে, কিন্তু এসএমই এন্টারপ্রেনাররা নিতে পারছে না বা ব্যাংকগুলো চাইলেও তাদেরকে দিতে পারছে না, কারণ ব্যাংকগুলোর অ্যাসেট সাস্টেনেবল হয় না। সেটার জন্য ১ নম্বর কথা হচ্ছে আমাদের ন্যাশনালি আমাদের কোনো স্ট্রাকচার ডেটাবেস নাই ফর সিএমএসএমই গ্রুপ। আমাদের রহিমা এন্টারপ্রাইজ আছে, একটা ৩০০ এন্টারপ্রেনার একটা এসএমই ফাউন্ডেশনের বই আছে। সেখানে হাসিনা মমতাজ, উনি হচ্ছে ইকবাল রোডে বাসা, উনি বুটিক-বাটিক করে। এইটা দিয়ে একটা ব্যাংক এই ডাটাবেস দিয়ে কি করবে? সেখানে ক্রেডেনশিয়ালস নাই, ক্রেডিবিলিটি নাই, ফিন্যান্সিয়ালস নাই, তার ওয়ার্ক এক্সপেরিয়েন্স নাই, তার যে ক্রেডিট হিস্ট্রি নাই। এগুলো থাকলে একটা যে স্ট্রাকচার ডাটাবেসে যেটা দরকার হয়, সেটা থাকলে পরে একটা ব্যাংক বুঝবে যে না, আসলে সে উইলফুল ডিফল্টার হবে না, যদি না বিপাকে পড়ে। আর বিপাকে যদি পড়ে, তবুও আমি তাকে হেল্প করব এই কারণে যে এই সমস্ত লোকগুলির জন্য আমাদের ক্রেডিট গ্যারান্টি দেওয়ার লোকও থাকবে। সেখানে অ্যাসোসিয়েশন থেকেও গ্যারান্টি দিতে পারে, ক্রস গ্যারান্টি দিতে পারে এক মেম্বার আরেক মেম্বারকে। সেখানে সমবায় থেকে গ্যারান্টি দিতে পারে, সেখানে গ্রুপ গ্যারান্টি দিতে পারে। এগুলার বাইরেও বাংলাদেশ ব্যাংক থেকে পার্সোনাল গ্যারান্টি অন বিহাফ অফ দোজ entrepreneurs সেটা অবারিত আছে। এইটা গেল একটা। আর যখন আমি কোনো গ্রিন লোন দিব, তখন একটা প্রবলেম আসে যে আচ্ছা আমার যে প্রোডাক্টটা দেওয়া হচ্ছে এটা গ্রিন কিনা, এটা গ্রিন সার্টিফাইড কিনা। এই সার্টিফিকেশন ইজ এ প্রবলেম ফর দ্য গ্রিন বিল্ডিং, গ্রিন ইন্ডাস্ট্রি। কারণ উই গট টু ডিপেন্ড অন ইউএসজিবিসি। তো যেখানে বা বা ক্যাসবি বা এজ বা এরকম। তো এদের জন্য দিতে গেলে যেটা হয় সেখানে কিন্তু একটা বিশাল অঙ্কের আমার ফরেন এক্সচেঞ্জ আউটওয়ার্ড হয়ে যায় টু সার্ভ দ্যাট। তো এখন কিন্তু আমাদের একটা ভালো খবর হচ্ছে আমাদের একটা ন্যাশনাল অথরিটি আছে সেরা। আগে সেরা ২ জন মাত্র এনার্জি অডিটর ছিল। হুম? তারপরে আমি দেখেছি ৯ জন। এখন অ্যারাউন্ড 45 এনার্জি অডিটরস আর দেয়ার। এখন যত বেশি হয়, আমি যদি একটা ভেহিকলে চড়ি, ভাড়া দিতে হয় আমার। আমি যদি উঠে নেমে যাই, তাহলেও আমাকে টাকা দিতে হয় বেশি। আমি যত দূরে যাবো আমার কস্টটা তো কমতে থাকবে। সো আমার যদি নাম্বার অফ এনার্জি অডিটরস বেশি হয়ে যায়, মার্কেট উইল বি সাচ এ কম্পিটিটিভ মার্কেট। সেখানে কিন্তু আগে যেখানে আমার ১০ লাখ দিতে হতো, এখন সেখানে হয়তো আমার ২০-৩০ হাজার টাকা দিয়ে আমি কাজটা করতে পারি। সো থিংস আর দেয়ার। তো ওই জায়গাগুলোতে যাতে আরো বেশি ইয়ে হয়, সেইজন্য আমাদের কিন্তু কোঅর্ডিনেটেড এফর্ট লাগবে। যে আমি ক্লায়েন্ট আছি, আমি ব্যাংক আছি, আমি অ্যাসোসিয়েশন আছি, আমি বাংলাদেশ ব্যাংক বা সুপারভাইজারি রেগুলেটরি অথরিটি আছি, আমি ইজরা আছি, আমি বিসেক আছি, আমি হচ্ছে এনবিআর আছি এবং আমার ফাইন্যান্স মিনিস্ট্রি বা কমার্স মিনিস্ট্রি আছি, এবিবি আছি। সব জায়গাতেই আমার একটা কানেক্টিভিটিতে মানে ইন এ হলিস্টিক অ্যাপ্রোচ একটা কোঅর্ডিনেটেড ম্যানারে কাজ করতে হবে। যাতে কোনো কর্নার যেন মানে ইগনোর না থাকে। তারা যেন প্রত্যেকেই কন্ট্রিবিউট করতে পারে। তাহলে দেখা যাবে থিংস উইল বি ইজিয়ার, কস্ট উইল বি ইফেক্টিভ অ্যান্ড কি বলা যায় অ্যা এ এ মানে কন্ট্রিবিউশনটা খুবই ফ্ল্যাটিস্ট হবে। মানে আমি যত টাকা দিয়ে বাজার করেছি, সেই বাজারে সবচেয়ে ভালো বাজারে যে খাওয়া-দাওয়াটা আমার হচ্ছে এটা একটা মানে একটা মানে আমি বলব ইন ডিফারেন্স কার্ভ এ মানে মোস্ট ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস এভেইলেবল। এই জিনিসটা আরকি এনশিওর করা। আর আরেকটা জিনিস আমি সবসময় বলতে চাই সেইটা হচ্ছে যেটা যে আমার যে মিডিয়া আছে মিডিয়াটা কিন্তু বিশাল কাজ করতে পারে। মিডিয়া কি না করতে পারে সেটা আর আমি এখন যাব না কি না করতে পারে। কিন্তু মিডিয়া এই জায়গাতে এমনভাবে কাজ করতে পারে যে যারা এই জিনিসগুলোকে প্রমোট করতে চায়, মার্কেটিং করতে চায়, ইভেন কিছু ব্যাংকও তারা তাদের প্রোডাক্ট লঞ্চ করতে চায়। সেইখানে যদি মিডিয়াকে এনগেজ করে এবং সেই মিডিয়াকে যদি আমরা জানি যে মিডিয়া কথা বলে কিন্তু ইকোনমিক ভিউ থেকে কথা বলার আমরা কম পাই। কিন্তু আমরা যদি রিয়ালি তাদেরকেও এই এনভায়রনমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এই জায়গাগুলোতে তারা ওয়েল ইকুইপড থাকে, তাহলে তারাও কিন্তু deliberations এ they can hugely contribute to the agenda that the globe very demands, that the Bangladesh demands, that the society demands, that the community demands. এইটা। সুতরাং আমাদের কিন্তু ওই জিনিসটাও চিন্তা করতে হবে যে আমাদের যে এই যে অ্যাওয়ারনেসটা, ক্যাপাসিটি বিল্ডিংটা সেইটা যে আমাদের যে এই কি বলা যায় টেকনিক্যাল সার্ভিস প্রোভাইডার্স যারা আছে
হুম, হুম। তাদের সাথে এবং আমরা এখন বলি বাইরে গ্লোবে বলি যে ফাইন্যান্স কোম্পানিজ বা ব্যাংকস এদেরকে আমরা একসাথে বলি ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার্স। সো এরা যেমন ফ্যাসিলিটেট করবে তেমনিভাবে দোজ হু আর দ্য আদার সার্ভিস প্রোভাইডার্স টেকনিক্যালি তারা যেমন একই সাথে এই বড়োয়ারদের এইসবের জন্য মিডিয়া দে কুড জয়েন ইন দ্য পার্টি টু কন্ট্রিবিউট টু। আমরা জানি যে সাস্টেইনেবল ফাইন্যান্স বা গ্রিন ফাইন্যান্স নিয়ে আপনার সঙ্গে কথা শুরু করলে আসলে খুব কম সময়ের মধ্যে সেটাকে কনটেইন করাটা কষ্টকর। আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি আজকে। আমরা বিভিন্ন আসপেক্ট নিয়ে কথা বলেছি। আমরা বিভিন্ন পোটেনশিয়ালিটি নিয়ে কথা বলেছি এবং একজন নরমাল বড়োয়ার একটা জিনিস নিয়ে কথা আমরা বলি নাই। কোনটা স্যার? সেটা হচ্ছে উই মাস্ট হ্যাভ এ গ্রিন মাইন্ড অ্যান্ড এ গ্রিন সোল। আমাদের যে মন মানসিকতা আছে, এই মন মানসিকতাটাকে থেকে আমরা মানে আমাদের অনেক বড় করতে হবে। কেউ যদি আমরাকে অ্যাপ্রিশিয়েট করি না। আমরা বলেছি ইন হাউস গ্রিন এক্টিভিটিস এর মধ্যে একটা মানুষ একটা ভালো কাজ করলো। একটা ব্যাংকার একটা তার অফিসে ভালো কাজ করলো। আমরা ৳২ খরচ করে ৳১ খরচ করতে A4 সাইজের কাগজে তাকে আমরা লেটার অ্যাপ্রিসিয়েশন দেই না। জি, স্যার। সেইটা যদি সে বাসায় বাঁধায় রাখে, তাহলে তার যদি অফিসে দেরি হয়, তার হোম মেকার বা তার হাসব্যান্ড তাকে কিন্তু বলবে না। সে ওই ছবির দিকে তাকায় থাকবে যে আমার হাসব্যান্ড এই কাজ করে এটা পেয়েছে। ওই ৳২ জিনিসটা তার ৳২,০০,০০০ র কাজ করবে। এক্সাক্ট। এই জিনিসগুলো যে এবং আরো জিনিস আছে যেমন কেউ গিটার বাজাইতে পারে, কেউ ভালো গান গাইতে কারো কিছু এক্সট্রা কারিকুলাম আছে। সেগুলোকে যদি মাঝে, মাঝে ব্যাংক ব্রাঞ্চগুলো ব্যাংক তাদেরকে যদি এনকারেজ করে দ্যাট উইল মানে গিভ হিম আ বিগ যে আমরা একটা ফ্যামিলিতে বিলং করি এবং আমরা হার্ট অ্যান্ড সোল কাজ করব। তখন মানিটা তো ম্যাটার করবে না। এই সেলারিটা তো বড় হয়ে দেখা দেয়। এক্সাক্টলি স্যার। থ্যাংক ইউ সো মাচ। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে এত ইন ডেপথ এ এই বিষয়গুলো সম্পর্কে জানানোর জন্য এবং আমরা আশা করি যে যারা আজকের এপিসোডটা দেখবে, they will have a better idea যে আমরা আসলে পুরা সিনারিওটা কি বাংলাদেশের গ্রিন ব্যাংকিং এ গ্রিন এবং সাস্টেইনেবল ফাইন্যান্স এর ক্ষেত্রে এবং সে যদি ইফ দে ওয়ান্ট টু বি এ পার্ট অফ দিস হোল জার্নি কিভাবে তারা অ্যাপ্রোচ করতে পারে, কি ধরনের প্রিপেয়ারনেস তাদের লাগতে পারে এবং আদতেই যে ব্যাংক এই জিনিসগুলো অ্যাক্সেস করা খুব বেশি কঠিন কিছু না এবং দেয়ার আর অ্যাম্পল অ্যামাউন্ট অফ সার্ভিস প্রোভাইডার দেয়ার। সো তারা চাইলেই সেটাকে অ্যাক্সেস করতে পারে। সেটা সম্পর্কে আপনার কাছ থেকে জানলাম। আমরা আমি একটা কথা বলতে চাই, যদি কারো প্যাশন থাকে, যদি ইচ্ছে থাকে যে আমি গ্রিন গ্রোথ এ কন্ট্রিবিউট করতে চাই, সাস্টেইনেবল ফাইন্যান্স এ কন্ট্রিবিউট করতে চাই, তো আমি ওয়েলকাম জানাবো যে আমার কাছে আসলে হবে, আমার সঙ্গে আলাপ করলে হবে। I will love to discuss the issues এবং এখানে মানি উইল নট ম্যাটার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভাই। সেটা স্যার আমরা খুব ভালো মতো জানি। আমরা আপনাকে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা উই রিচ আউট টু মিলার স্যার এবং আমরা আ অ অগণিত জায়গায় আমরা স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, স্যারের হেল্প পেয়েছি এবং আম আ উই আর ভেরি গ্রেটফুল ফর দ্যাট অপরচুনিটি। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আজকের ডিসকাশনে আমাদের সঙ্গে পার্টিসিপেট করার জন্য। হোপফুলি ইন আপকামিং ফিউচার আমরা আ আরো বেশ কিছু জায়গায়, বেশ কিছু সেশনে আপনাকে আমাদের সঙ্গে পাবো স্যার। থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি ব্লেসড উইথ। থ্যাংক ইউ ভাই। সো আজকে আমরা খন্দকার মোর্শেদ মিল্লাত স্যারের সঙ্গে কথা বললাম আমাদের আ বা গ্রিন ব্যাংকিং, সাস্টেইনেবল ফাইন্যান্স এর বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে, প্রিপেয়ারনেস নিয়ে, এক্সিস্টিং মার্কেট সিচুয়েশন কি, অপরচুনিটিস কি, চ্যালেঞ্জেস কি এগুলো নিয়ে। আপনারা যারা আমাদের পুরো আলোচনাটাতে সঙ্গে ছিলেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমরা সাস্টেইনেবিলিটির এই এপিসোডে যেভাবে গ্রিন ফাইন্যান্স এবং সাস্টেইনেবল ফাইন্যান্স এর ইস্যুগুলো নিয়ে অ্যাপ্রোচ গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি সেমনি তেমন করেই আগামীর এপিসোডগুলোতে আমরা হয়তো নতুন কোনো একটা বিষয় নিয়ে কথা বলব এবং সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।